আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায়ের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা তোমাদের বোর্ডে আসা যতগুলো এমসিকিউ আছে সবগুলো নিয়ে কথা বলবো। তো এই ক্লাসটা করলে আশা করি নতুন করে আর তোমাদের এমসিকিউ পড়া লাগবে না এই অধ্যায়ে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রথম এমসিকিউটাতে কি বলছে ভাইয়া? নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য থেকেও কি বড়? প্রথমেই আসো, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা কত? সেটা কত? 400 থেকে 700 ন্যানোমিটার। এটা তো তোমরা জানো তাই না? 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে কি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা। তো এর থেকে বড় দৈর্ঘ্য যেগুলা, এই 400 থেকে 700 চেয়ে বড় যেগুলা, সেগুলারে বলা হয় ইনফ্রারেড রে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ। তার চেয়ে বড় যেটা থাকে সেটা হচ্ছে কি রেডিও ওয়েভ, তাই না? ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, তার চেয়ে বড় হলে কি সেটা রেডিও ওয়েভ। তাহলে এখানে উত্তর কোনটা? দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যের থেকেও বড় কোনটা? মাইক্রোওয়েভ। ওকে, যদি তোমাকে এখন প্রশ্ন করতো যে দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের চেয়েও ছোট কোনটা, তাহলে এই যে 400 চেয়ে ছোট কোনটা? সেটা হচ্ছে কি আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট, তারপরে হচ্ছে কি আল্ট্রাভায়োলেট, তারপরে যদি হয় সেটা হচ্ছে কি এক্স রে। ঠিক আছে, এক্স রে। তার চেয়ে ছোট হলে সেটা হচ্ছে কি গামা রে। ঠিক আছে, বুঝতে পারছো? যদি দৃশ্যমান আলোর চেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য বলা হয়, তাহলে দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বড় কোনটা? ইনফ্রারেড। ইনফ্রারেডের চেয়ে বড় কোনটা? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের চেয়ে বড় কোনটা? রেডিও ওয়েভ। আর যদি বলে ছোট, দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে ছোট কোনটা? সেটা হচ্ছে কি আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেটের চেয়ে হচ্ছে কি এক্স রে, তার চেয়ে ছোট হচ্ছে কোনটা? গামা। ওকে, বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো, 2 নাম্বারটা দেখো, কোন আলোতে চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি? এগুলা ভাইয়া তোমরা বই পড়লে, তোমাদের বই যদি তোমরা রিডিং পড়ো তাহলে পারবা। সবুজ এবং হলুদ আলোতে কি হয়? চোখের সংবেদনশীলতা সবচেয়ে বেশি। সবুজ অথবা কি হলুদ। যদি অপশনে হলুদ থাকতো, যদি সবুজ না থাকে তাহলে তোমরা কোনটা দাগাইতা? হলুদ। ওকে, মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য কত? 10⁻² মিটার। ঠিক আছে, মাইক্রোওয়েভ হচ্ছে 10⁻² মিটার। রেডিও ওয়েভ হচ্ছে কত? রেডিও ওয়েভ সেটা হচ্ছে কত? 10⁶। ওকে, রেডিও ওয়েভ কত? 10⁶। ঠিক আছে, এবার দেখো দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটি? দৃশ্যমান আলো যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটা? সেটা হচ্ছে ভাইয়া তোমরা ছোটবেলায় পড়ছিলা না? বেনি আসহ কলা, কি পড়ছিলা? বেনি আ স হ কলা, এটা পড়ছিলা না? বেতে কি বেগুনি, তাই না? বেগুনি। নিতে কি নীল, সরি নীল, তাই না? আতে আসমানি, তাই না? আসমানি। শতে সবুজ, হতে হলুদ, তাই না? এগুলা তো তোমরা জানোই, এগুলা ছোটবেলায় পড়ছো। হলুদ। কতে হচ্ছে কি কমলা, এবং লতে হচ্ছে কি লাল, তাই না? তাহলে দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটা ভাইয়া? সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেগুনি। সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটা? বেগুনি। তারপর আস্তে আস্তে যত যাবে তরঙ্গদৈর্ঘ্য কি বাড়বে? সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কোনটা? লাল। আর সবচেয়ে কম কোনটা? বেগুনি। তাহলে সিরিয়ালটা কি রকম? সিরিয়ালটা হচ্ছে সবচেয়ে কম এইটার, তার চেয়ে বেশি কোনটা? নীল, তার চেয়ে বেশি কোনটা? আসমানি, তার চেয়ে বেশি কোনটা? সবুজ, তার চেয়ে বেশি হলুদ, তার চেয়ে বেশি কি কমলা, তার চেয়ে বেশি কি লাল। ওকে, তাহলে এইটা হচ্ছে সিরিয়ালটা। সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য হবে কি লালের, আর সবচেয়ে কম হচ্ছে কোনটা? বেগুনি। ঠিক আছে, এবার দেখো আলো হচ্ছে কি, আলো সম্পর্কে আগে আমরা আরো কিছু জানি। আলো হচ্ছে কি, আলোর দুইটা ধর্ম আমরা পড়ছিলাম, তাই না? আলোর হচ্ছে কি কণা, আর হচ্ছে কি তরঙ্গ, দুইটা ধর্মই আছে, তাই তো? আলোর বেগ পড়ছিলাম, আলোর বেগ কি পড়ছিলাম? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তো এগুলো আলো সম্পর্কে আমরা জানতাম। আরেকটা জিনিস হচ্ছে আলো হচ্ছে কি, আলো হচ্ছে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আলো কি, আলো হচ্ছে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট? এটা তো আমরা একটু আগে দেখলাম, তাই না? বেনি, তারপর হচ্ছে কি নীল, তাই না? তাহলে তরঙ্গদৈর্ঘ্য ছোট কার? নীলের। ওকে, নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা নির্দেশ করে? একটু আগেই দেখলাম আমরা, সেটা হচ্ছে কত? 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? 400 থেকে 700 ন্যানোমিটার।
কোন রঙের আলো তরঙ্গ দৈর্ঘ্য ছোট? ওই তো বেগুনির পর কি আসে? নীল আসে, তাই না? রিমোট কন্ট্রোল থেকে কোন ধরনের আলো বের হয়? এটা তোমাদের জন্য অনেক সহজ প্রশ্ন। ইনফ্রারেড রে, তাই না? এই ইনফ্রারেড রে আমরা কিসের মাধ্যমে দেখতে পাই? মোবাইলের ক্যামেরার মাধ্যমে দেখতে পাই। এবার মোবাইলের ক্যামেরার মাধ্যমে কেন দেখতে পাই? কারণ এখানে সিসিডি নামক একটা হচ্ছে কি আলোক সংবেদনশীল যন্ত্র থাকে, যার ফলে হচ্ছে কি মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা এই ইনফ্রারেড রে দেখতে পাই। ওকে। অবিলম্ব এবং প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত হয়? এটা কি তোমরা, এটা তো তোমাদের সবাই জানার কথা, যদি তোমরা হচ্ছে আমাদের থিওরি ক্লাসগুলো করো তাহলে কি খুব সহজেই এটার উত্তর তোমার জানার কথা। অবিলম্ব এবং প্রতিফলক, এই যে এইটা যদি একটা দর্পণ হয় ভাইয়া, এটাকে একটা দর্পণ হলে এই যে এইখান থেকে একটা আলোক রশ্মি যখন আসে, যে একটা আলোক রশ্মি আসে, এটা কি আপাতিত রশ্মি, তাই না? এইখান থেকে আলোক রশ্মিটা কি হয়? প্রতিফলিত হয়, তাই তো? প্রতিফলিত হয়। এই যে মাঝখানে এটা হচ্ছে কি অবিলম্ব, তাই তো? অবিলম্ব। তো তোমাকে প্রশ্ন করছে কি অবিলম্ব এবং প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে কি অভিলম্ব, তাই না? অভিলম্ব। এটা হচ্ছে কি আপাতিত রশ্মি, আপতিত রশ্মি। ওকে। এটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আর লিখলাম না, প্রতিফলিত রশ্মি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? এই অবিলম্ব এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? যেহেতু লম্ব তার মানে এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ওকে, বুঝতে পারছো? তাহলে উত্তর কি অবিলম্ব এবং প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবার দেখো এই প্রশ্নটাতে কি বলছে, চিত্রের আলোকে কোন সূত্রকে সমর্থন করে? এগুলা ভাই এই যে এগুলো আবার কিছু না, তোমরা আবার ভাবিও না যে এগুলা কি। এগুলা হচ্ছে আমরা কম্পিউটারে টাইপ করার সময় এগুলো হচ্ছে ইয়া হয়েছে, ঠিক আছে? তো চিত্রে কোন সূত্রকে সমর্থন করে? এখানে দেখো তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা দর্পণ, এখানে একটা রশ্মি আছে, সেটা কি আপাতিত রশ্মি, এইখান থেকে কি হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা কি আপাতন কোণ, আর এটা যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা কি প্রতিফলন কোণ, তাই না? আই আর। তো আমরা কি জানতাম আই ইজ ইকুয়াল টু আর, এটা হচ্ছে কি প্রথম সূত্র না প্রতিফলনের প্রথম সূত্র। এটাই হচ্ছে এইখানে কোন সূত্রকে সমর্থন করতেছে? তাহলে প্রতিফলনের প্রথম সূত্রকে সমর্থন করতেছে, ঠিক আছে? বিভেদ তলের সাথে আপাতিত রশ্মি 30 ডিগ্রি কোণ তৈরি করলে প্রতিফলন কোণ কত? এটা কি এই যে বিভেদ তল, বিভেদ তলের সাথে এই যে আপাতিত রশ্মি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটা কি ভাইয়া বলো তো? এটা কি লম্ব, তাই না? তার মানে এটা কি 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার বলছে আপাতিত রশ্মি 30 ডিগ্রি কোণ করলে প্রতিফলন কোণ কত হবে? তাহলে প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, কারণ আমরা কি জানি আপাতন কোণ আই এবং প্রতিফলন কোণ আর কি সমান। ওকে। এবার দেখো এক টুকরা কাচে শতকরা কত ভাগ আলো প্রতিফলন হয়? এক টুকরা কাচে ভাইয়া শতকরা হচ্ছে 4 থেকে 5 ভাগ আলো প্রতিফলন হয়। বাকি যতটুকু আছে সেটা কি হয়? প্রতিসরণ হয়। বাকি যতটুকু আছে সেটা কি হয়? প্রতিসরণ হয়, ঠিক আছে? তাহলে কতটুকু প্রতিফলন হয়? 4 থেকে 5%। এই যে কাছে কি পরিমাণ আলো প্রতিসরিত হয়? 4 থেকে 5% যদি প্রতিফলিত হয় তাহলে প্রতিসরিত হবে কত? 96%, তাই না? 96%, ঠিক আছে? লাল গোলাপকে দর্পণের সামনে কত ডিগ্রি কোণে রাখলে বেশি উজ্জ্বল দেখাবে? তো এইটা ভাইয়া একটা সহজ জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে প্রতিফলন কোণ যত বেশি হবে, কি কোণ? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ যত বেশি উজ্জ্বলতা কত? উজ্জ্বলতা তত বেশি। ওকে, অর্থাৎ প্রতিফলন কোণ যত বেশি হবে উজ্জ্বলতা কি তত বেশি দেখাবে। তাহলে প্রতিফলন কোণ কত বেশি? অর্থাৎ 90 ডিগ্রির বেশি তো হইতে পারবে না, তাই না? অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কম, অর্থাৎ 90 ডিগ্রির কাছাকাছি যে কোণটা থাকবে সেটা হচ্ছে কি বেশি উজ্জ্বলতা দেখাবে। এখানে 90 ডিগ্রির কাছাকাছি কোণটা আছে 75 ডিগ্রি না, তাই এটার উত্তর হচ্ছে কত? 75। যদি 85 ডিগ্রি থাকতো তাহলে উত্তর কত? 85। যদি কত 88 ডিগ্রি তাহলে 88 ডিগ্রি, ঠিক আছে? যদি আবার 75 না থাকে, সর্বোচ্চ যদি 60 থাকতো তাহলে 60 ডিগ্রিতেই। ওকে, বুঝতে পারছো? অর্থাৎ প্রতিফলন কোণ যত বেশি হবে উজ্জ্বলতা কি তত বেশি দেখাবে। তার মানে প্রতিফলন কোণ বেশি করার জন্য কি করা লাগবে? আপাতন কোণ কি করা লাগবে? বেশি করা লাগবে। ওকে। লাল আলোতে লাল গোলাপ ফুল কোন বর্ণ দেখায়? লাল আলোতে লাল গোলাপ ফুল কি দেখায়? লাল বর্ণ দেখায়। এটা তোমরা মনে রাখবা। বস্তুটা যে কালারের, অর্থাৎ বস্তু যে কালারের হবে, লাল গোলাপ কি লাল কালার, তাই না? তো এই লাল গোলাপটা শুধুমাত্র লাল রংটাকে কি করে? প্রতিফলিত করে, তাই না? প্রতিফলিত করে, ঠিক আছে? প্রতিফলিত করে, বাকি সবগুলো আলোকে কি করে?
শোষণ করে নেয়, কি করে বাকি বাকি যে আলোগুলো আছে সবগুলাকে কি করে শোষণ করে নেয়। তাই আমরা কি লাল গোলাপকে কি দেখি, লাল দেখি। লাল গোলাপে যখন আছে অনেকগুলো আলো পড়ে অর্থাৎ সাদা রং বলতে সবগুলা রঙই যখন পড়ে সেখান থেকে শুধুমাত্র লাল রংটাই হচ্ছে কি প্রতিফলিত হয়, বাকি সবগুলা রং কি করে লাল গোলাপ শোষণ করে নেয়। ফলে আমরা লাল গোলাপকে কি দেখি, লাল দেখি। যেমন হচ্ছে গাছের পাতাকে আমরা সবুজ দেখি কেন, কারণ গাছের পাতাতে যখন সাদা রং এসে পড়ে তখন হচ্ছে কি বাকি সবগুলা রংকে কি করে গাছের এই সবুজ পাতাটা কি করে শোষণ করে নেয়, শুধুমাত্র সবুজ রংটাকেই কি করে প্রতিফলিত করে, ফলে আমরা এটাকে সবুজ দেখি। ওকে, নীল কাঁচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখাবে? ওই যে একটু আগে বললাম শুধুমাত্র নিজের রংটাকে কি করে প্রতিফলিত করে, বাকি সবগুলা রং কি করে নেয় ভাইয়া, শোষণ করে নেয়। বাকি সব রং কি করে শোষণ করে নেয়, তাই না? যেহেতু নীল কাঁচের মধ্য দিয়ে আসতেছে তাহলে হলুদের ওইখানে নীল কাঁচের মধ্য দিয়ে আলো পড়লে কি সেটা নীল রং দেখাবে, তাই না? তো নীল রং যখন হলুদের উপর পড়তেছে, হলুদ কি করবে, এই নীল রংটা শোষণ করে নিবে। হলুদ কি করবে, নীল রংটা শোষণ করে নিবে, ফলে এই হলুদ ফুলটা কিরকম দেখাবে, কালো দেখাবে। ওকে, বুঝতে পারছো? মূল কথা হচ্ছে সহজ কথায় বস্তু যে রঙে শুধুমাত্র সেই রংটাই প্রতিফলিত করে, বাকি যে রং আসে সেগুলাকে কি করে শোষণ করে। ফলে যদি একটা লাল গোলাপের মধ্যে আমরা সবুজ রং ফেলি তাহলে সেটা কি দেখাবে, লাল গোলাপটা কালো দেখাবে। কেন কালো দেখাবে, কারণ সবুজ রং কি করে নিচে শোষণ করে নিচে, ফলে লাল গোলাপ কালো হয়ে যাবে। আবার সবুজ পাতাতে যদি তুমি লাল আলো ফেলো তখন দেখা যাবে কি সবুজ পাতাটা লাল আলোকে শোষণ করে নিচ্ছে, ফলে সবুজ পাতা কি দেখাবে, কালো দেখাবে। ওকে, লাল বর্ণের আলোতে সবুজ ফুল কেমন দেখাবে? ওই সেম কথা একটু আগে বললাম, কালো দেখাবে, তাই না? সম্পূর্ণ ঘর আলোকিত হয় কোন কারণে? আমরা হচ্ছে ভাইয়া প্রতিফলন কয় রকমের দেখছিলাম, দুই রকমের না, নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলনে কি হইতো, আলোগুলা হচ্ছে কি বিভিন্নভাবে ছড়িয়ে যাইতো, তাই না? আলোগুলা হচ্ছে কি বিভিন্নভাবে ছড়িয়ে যেত, এরকম করে আলো আসলো এসে বিভিন্ন কোনো নির্দিষ্টভাবে না দেখে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তো। আর এই ছড়িয়ে পড়ার কারণেই হচ্ছে কি আমরা আমাদের ঘর কি হয়, আলোকিত হয়। তার মানে হচ্ছে কি এই ঘর আলোকিত হওয়ার কারণ হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলনের কারণেই তো হচ্ছে কি আলোগুলা চারদিকে ছড়িয়ে পড়ে, তাই না? লাল গোলাপ ফুল লাল দেখার কারণ কি? কেবল লাল রং প্রতিফলন করে, ঠিক আছে। লাল রং ছাড়া বাকি সব রং শোষণ করে না, এটাও ঠিক আছে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটা হচ্ছে আমরা কি, এটা আমরা জানি, এটা ঠিক আছে। কিন্তু এই লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে যে লাল ফুল লাল দেখায়, কাহিনীটা কিন্তু এরকম না। তাই উত্তর হচ্ছে কি 1 এবং 2। 3 নাম্বারটা হচ্ছে ঠিক আছে যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকার কারণে তো লাল জিনিস লাল দেখায় না। লাল জিনিস লাল দেখায় হচ্ছে কি এই প্রথম দুইটা কারণে। ওকে, এবার দেখো সম্পূর্ণ ঘর আলোকিত হওয়ার কারণ কি? একটু আগেই আমরা দেখলাম ব্যাপ্ত প্রতিফলন হয়, তাই না? ব্যাপ্ত প্রতিফলনের কারণে কি হয়, সম্পূর্ণ ঘর আলোকিত হয়। নিয়মিত প্রতিফলনের কারণেও না, আর হচ্ছে কি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণেও না। ব্যাপ্ত প্রতিফলনের কারণে কি হয়, সম্পূর্ণ ঘর আলোকিত হয়। এটা দেখো ভাইয়া, এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য। এক্সামিনেশন লেখাটির বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না? অর্থাৎ এইরকম একটা যদি সমতল দর্পণ হয়, এই সমতল দর্পণে তুমি যদি এই লেখাগুলো একটা একটা করে বসাও তাহলে কোনটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে জিনিসটা তুমি বসাইছো সেই রকমই দেখাবে। প্রথম কথা, এক্স কে যদি বসাও, ই কে বসাইলে হচ্ছে ভাইয়া ই কিন্তু সেম দেখাবে না, ই হচ্ছে কি ই উল্টে যাবে, এইরকম দেখাবে। ওকে, এরকম দেখাবে না। তো এইরকম যদি দেখায় এটা কি ই থাকতেছে, ই কিন্তু আর থাকতেছে না। তারপরে যদি কি, তারপরে হচ্ছে কি এক্স যদি বসাও, এক্স এইরকম, এটা তো এইরকমই দেখাবে, এটা নতুন করে দেখানোর কি আছে, তাই না? এটার পার্শ্ব পরিবর্তন হলেও কি, বাম পাশ ডান পাশ পরিবর্তন হলেও কি সেম, তাই না? আবার এ কে, এ যদি এরকম থাকে এটাকেও কি এরকমই দেখাবে, তাই না? ওটা তো এই থাকতেছে। ওকে, তাহলে এইখানে এই দুইটার মধ্যে, এই তিনটার মধ্যে কোনটা কোনটা, এক্স আর এ থাকতেছে, যেটাকে তুমি কি করলে সমতল দর্পণের সামনে রাখলে কোনো পরিবর্তন হবে না। আবার কি, আবার যদি তুমি এম কে সামনে রাখো, এম এর ক্ষেত্রেও কি হবে না, এম এর ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। এই এমটাকেই যদি রাখো তাহলে কি দেখাবে, এরকমই দেখাবে, অর্থাৎ কি এটাও একটা কি এম, তাই না? এটারও কোনো পরিবর্তন হবে না, তার মানে এম এরও কোনো পরিবর্তন হবে না। আই এর তো কোনো পরিবর্তন আসার কথাই আসে না, আই আই এটা তো তোমরা বুঝতেইছো, তাই না? তারপরে হচ্ছে কি এন, এন এরটা কিন্তু ভাইয়া পরিবর্তন দেখাবে। এই যে এন, এনটা তাহলে কিরকম দেখাবে, এনটা কিরকম দেখাবে বলো তো? এনটা হচ্ছে এইরকম দেখাবে। এটা কি এন, বলো এটা এন? এটা কিন্তু এন না। ওকে, তাহলে এন এর কোনো, এন কি হবে, এন পরিবর্তন হবে, তার মানে এন হচ্ছে এটার উত্তরের মধ্যে পড়তেছে না। তারপর আবার এ, যেটা আমরা দেখলাম, টি কেও কি দেখাবে, টি এইরকম, এইরকমই দেখাবে, টিরও কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, তারপরে কি আই এরও কোনো পরিবর্তন আসার কথাই আসে না, আর ও তো আসবেই না, তোমরা বুঝতেইছো। ও কি, ও এরকম থাকলে এইরকমই, এটার আবার কি পরিবর্তন আসবে, তাই না?
তাহলে এইখান থেকে কয়টা দেখতেছি আমরা যেগুলোর পরিবর্তন আসবে না? 1 2 3 4 5 6 7 8। তাহলে কি 8টা অক্ষরের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। ওকে, বুঝতে পারছো? সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? সমতল দর্পণে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এর বিবর্ধনের মান কত হবে? এর বিবর্ধনের মান হচ্ছে 1। তারপর হচ্ছে কি বস্তু থেকে হচ্ছে এটা যদি সমতল দর্পণ হয়, এটা যদি সেই সমতল দর্পণ হয়, সমতল দর্পণ এই যে বস্তু যদি এইখানে হয়, বস্তু থেকে এই দর্পণের দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে দর্পণ থেকে এর বিম্বের দৈর্ঘ্য কত হবে? 20 সেন্টিমিটার হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আছে ভাইয়া, সেটা হচ্ছে সমতল দর্পণে যদি তুমি হচ্ছে বস্তুটা সম্পূর্ণ দেখতে চাও, ধরো এই 120 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু আছে, সেইটা তুমি যদি একটা সমতল দর্পণে দেখতে চাও, তাহলে দর্পণটা কমপক্ষে কত হওয়া লাগবে? কমপক্ষে 60 মিটার হওয়া লাগবে। যদি বস্তুটা 120 মিটার হয়, তাহলে হচ্ছে কি দর্পণটাকে কত হওয়া লাগবে? 60 মিটার হওয়া লাগবে। অর্থাৎ অর্থাৎ হচ্ছে কি দর্পণের দৈর্ঘ্য সমান হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য ভাগ 2। বস্তুর দৈর্ঘ্য ভাগ হচ্ছে কি 2। কমপক্ষে এই দৈর্ঘ্যের হলে কি করতে পারবা? তুমি হচ্ছে সম্পূর্ণ প্রতিবিম্বটাই দেখতে পারবে। ওকে, এই পর্যন্ত বুঝছো? তাহলে এবার আসো পরবর্তীতে যাই। সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় থাকে? অসীমে থাকে, তাই না? সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় থাকে? অসীমে থাকে। এগুলো হচ্ছে আমরা আমাদের থিওরি ক্লাসে দেখছিলাম, তাই না? নিচের কোনটির ফোকাস দূরত্ব অসীমে থাকে? একটু আগেই দেখলাম সমতল দর্পণের ফোকাস দূরত্ব কোথায়? অসীমে থাকে। সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সমতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটা অবাস্তব বিম্ব গঠন করে আর হচ্ছে কি সোজা বিম্ব গঠন করে, তাই না? অবাস্তব এবং বিবর্ধনের মান কি এক? এই যে দেখো, অবাস্তব এবং বিবর্ধনের মান, এম এর মান কত? 1। ওকে, ঠিক আছে। এটা দেখো অবাস্তব কিন্তু উল্টো লিখছে, এটা দেখছে অবাস্তব কিন্তু খর্বিতও তো না, আমরা সমান বিম্ব দেখি। তারপরে কি বাস্তব, সমতল দর্পণে কি দেখি না আমরা? বাস্তব বিম্ব দেখি না। ওকে, তারপরটা দেখো, সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় কি? সাধারণ আয়না অর্থাৎ সমতল আয়নায় দর্পণের প্রতিবিম্ব গঠিত হয় কি রকম? সোজা, তাই না? সোজা প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের জন্য নিচের কোনটা সঠিক? দর্পণ হতে বস্তু সম দূরত্বে অবস্থান করে। এই যে সৃষ্ট প্রতিবিম্বের জন্য কোনটা সঠিক? দর্পণ হতে বস্তু সম দূরত্বে অবস্থান করে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে। এই যে বস্তুর আকার অসমান হয়, এটাও হবে না। সমতল দর্পণের ক্ষেত্রে উল্টা হয়, তাও হবে না। বাস্তব প্রতিবিম্ব, সেটাও হবে না। অর্থাৎ দর্পণ থেকে বস্তু সম দূরত্বে অবস্থান করে, যেটা তোমাদের একটু আগে বললাম। অর্থাৎ এই এ থেকে যদি বস্তু এইটা দর্পণ এটা হয়, তাহলে এ থেকে এই যে দর্পণের দূরত্ব যতটুকু, বিম্ব থেকে হচ্ছে কি দর্পণের দূরত্ব ততটুকু। এটা এক্স হলে এটাও এক্স। ওকে, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? দর্পণ, এই যে দর্পণ, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 মিটার, অর্থাৎ এই যে দর্পণটা, এইখান থেকে বস্তুর দূরত্ব কত? 2 মিটার। এবার বলছে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? দর্পণ থেকে বিম্বের দূরত্ব কত হবে? দর্পণ থেকেও বিম্বের দূরত্ব কত হবে? 2 মিটারই হবে, তাই না? 2 মিটার। কিন্তু তোমাকে দর্পণ থেকে বলছে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব কত? তাহলে এই 2 প্লাস 2 সমান সমান কত? 4 মিটার। ওকে, বুঝতে পারছো? তোমাকে কিন্তু এখানে বলে নাই যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব কত, তোমাকে বলছে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব তাহলে কত? 4 মিটার। ওকে, এবার দেখো, একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার। পূর্ণবিম্ব দেখার জন্য তার কমপক্ষে কত দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন? একটু আগেই আমরা দেখলাম কমপক্ষে কি অর্ধেক, অর্থাৎ 168 ভাগ হচ্ছে কত? 2, তাহলে কত? 84 সেন্টিমিটার। কমপক্ষে 84 সেন্টিমিটার হলে কি করতে পারবে? সে সম্পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে। ওকে, সমতল আয়নায় সৃষ্ট বিম্ব অসৎ, ঠিক আছে? অসৎ ও কি সোজা, তাই না? অসৎ এবং সোজা, বিবর্ধিতও না, খর্বিতও না, ঠিক আছে? আমরা যতটুকু ততটুকুই আমরা সমতল আয়নায় নিজেকে দেখি, নিজেকে বড়ও দেখি না, আবার কি ছোট দেখি না। ওকে, গোলীয় দর্পণে সিলভারিং করার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখো, গোলীয় দর্পণের উভয় পৃষ্ঠেই সিলভারিং করা হয় না। অবতল দর্পণের অবতল অংশে না, উত্তল দর্পণের অবতল অংশে, তাই না? উত্তল দর্পণের অবতল অংশে। তোমাদের কি মনে আছে এইটা যদি একটা গোলীয় দর্পণ হয়, তাহলে আমরা এর উত্তল অংশটাতে যখন প্রলেপ লাগাই, ঠিক আছে, তখন এর এই যে অবতল অংশটা কি হিসাবে কাজ করে বলো তো? এই অবতল অংশটা কি হিসাবে কাজ করে? প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করে। ফলে এই দর্পণটা হচ্ছে কি অবতল দর্পণ, তাই না?
অবতল দর্পণ। আবার যখন এইটাই হচ্ছে একটা দর্পণ হয়, যখন আমরা এর অবতল অংশটায় প্রলেপ লাগাই, ধরো এটা একটা দর্পণ, অবতল অংশে প্রলেপ লাগাই, তখন এর উত্তল অংশটা কি হিসেবে কাজ করে? প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। তাহলে এটা কি দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ। এটাই বলছে যে উত্তল দর্পণের অবতল অংশে আমরা কি করি? সিলভারিং করি বা প্রলেপ লাগাই। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নতে কি বলছে। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, এই যে একটা যদি গোলীয় দর্পণ হয়, তাই না, এর প্রতিফলক পৃষ্ঠ এইটা, এই প্রতিফলক পৃষ্ঠের, এই যে এইটা এর প্রতিফলক পৃষ্ঠ, এর মধ্যবিন্দু কোনটা ভাইয়া? এর মধ্যবিন্দু ধরো এইটা, এই মধ্যবিন্দুকে আমরা কি বলি? মেরু বিন্দু বলি। কি বলি? মেরু বিন্দু বলি, এই যে মেরু। আর গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, অর্থাৎ এটাই যদি আমরা এইভাবে বর্ধিত করি, তাহলে এইটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্রটা থাকে সেটাকে আমরা কি বলি? বক্রতার কেন্দ্র। তার ধরো কেন্দ্র এইখানে, তাহলে সেটাকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র বলা হয়, তাই না? এগুলা হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার লেকচারে নিয়ে কথা বলছিলাম, তাই তো? এবার দেখো, একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে, বক্রতার ব্যাসার্ধ কত দিছে উত্তল দর্পণের? 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব তাহলে কত সেন্টিমিটার হবে? আমরা জানি কি, বক্রতার ব্যাসার্ধ ফোকাস সমান সমান হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ ভাগ 2, তাই না? ফোকাস দূরত্ব হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এখানে হচ্ছে কি 10 ভাগ 2, তাহলে এটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। কিন্তু কাহিনী হচ্ছে ভাইয়া, উত্তর কি 5 সেন্টিমিটার? উত্তর তো 5 সেন্টিমিটার, কিন্তু প্লাস না মাইনাস? উত্তল দর্পণের জন্য আমরা কি পড়ছি? উত্তল দর্পণের জন্য এফ এর মান কত? ফোকাস কি মাইনাস, তাই না? এই জন্য হচ্ছে কত? উত্তর কত? -5। ঠিক আছে, বুঝতে পারছো? আর এটা যদি অবতল দর্পণ হইতো তাহলে কি হইতো? অবতল দর্পণে ফোকাস হচ্ছে প্লাস, এটা কি অবতলের ক্ষেত্রে অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাস হচ্ছে কি প্লাস, আর উত্তল দর্পণের ফোকাস হচ্ছে কি মাইনাস। ওকে, একটি উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তল দর্পণ আমাদের কি কি দেয়? আমরা জানি উত্তল দর্পণ আমাদের সবসময় অবাস্তব বিম্ব দেয়, তাই না? অবাস্তব বিম্ব দেয়, আর কি দেয়? ছোট বিম্ব দেয়। আরেকটা জিনিস হচ্ছে কি, যেখানে অবাস্তবও নাই ছোটও নাই, এখানে আরেকটা জিনিস বলছে ফোকাসের ভিতরে অবস্থিত। ঠিক আছে, উত্তর তাহলে কি ফোকাসের ভিতরে অবস্থিত। কেন ফোকাসের ভিতরে অবস্থিত প্রশ্ন করবা না? কারণ এটা হচ্ছে এইরকম ভাইয়া, এটা যদি একটা উত্তল দর্পণ হয়, ঠিক আছে, তো উত্তল দর্পণের তো প্রলেপ লাগানো আছে এই পাশে, তাহলে প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে কাজ করতেছে কোনটা? এইটা, তাই না? এইটাতে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো এইটা হচ্ছে কি উত্তল দর্পণ হলে, এই যে উত্তল দর্পণের এইটা কি বক্রতার কেন্দ্র, তো এই পাশেই থাকবে। ফোকাস কোনটা? এইটা, ঠিক আছে। আর এইটা কি মেরু বিন্দু। তো এই পাশ থেকে আলো আসলে তো কোনো কাজ করতে পারবে না। এই পাশ থেকে যখন আলো আসে, এখানে তো প্রলেপ লাগানো আছে, ফলে এটা তো প্রতিফলক করবে না। প্রতিফলন হবে কোন পাশ থেকে? এই পাশ থেকে আসে আলোক রশ্মি। তো এই পাশ থেকে যখন কোনো আলোক রশ্মি আসে ভাইয়া, তখন কি হয়? ধরো এইখান থেকে একটা আলোক রশ্মি আসতেছে, সেই আলোক রশ্মিটা হচ্ছে কি হয়, এই যে দর্পণের উপর পড়ে, পড়ার পর কি হয়, সেটা হচ্ছে কি এমন ভাবে যায় যেন মনে হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। ওকে, তারপর আরেকটা আলোক রশ্মি আসে কোথা থেকে? বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি একই পথে কি হয়, এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি আছে, এটাকে যদি এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি হয়, একই পথে ফিরে যায়। এই পাশে আসলে এই পাশেই ফিরে যাচ্ছে, এই যে এই পাশে আসলে এই পাশেই ফিরে গেল। কিন্তু এই যে বর্ধিত করলে কি হয়, মনে হয় এই যে বক্রতার কেন্দ্র থেকে আসছে। তো এই দুইটা কোষায় এসে মিলিত হয়েছে, দেখো তো ভাইয়া, এই দুইটা কিন্তু মিলিত হয়েছে এই যে দেখো এই বিন্দুতে। ঠিক আছে, এইটা কি, এটা কোথায় অবস্থিত? এইটা হচ্ছে এই যে এই জায়গায় অবস্থিত। সেটা কোথায়? ফোকাস ও কি মেরুর মাঝে না? তো এই উত্তল দর্পণ ভাইয়া সবসময় কি থাকে? উত্তল দর্পণের বিম্ব সবসময় কোথায় থাকে? এই ফোকাস আর মেরুর মাঝেই থাকে। উত্তল দর্পণের প্রতিবিম্ব সবসময় কোথায় থাকে? ফোকাস এবং মেরুর মাঝে থাকে। যদি বস্তুটা অসীম থেকে আসে, অর্থাৎ অসীম থেকে আসা আলোক রশ্মির ক্ষেত্রে ফোকাসে প্রতিবিম্ব হয়, কিন্তু অসীম যদি না হয় তাহলে কি হবে? অসীম না হয়ে যদি হচ্ছে মেরু থেকে অসীমের মাঝখানে যে কোনো বিন্দু থেকেই আসে, তাহলে সেটা কি হবে? ফোকাস এবং মেরুর মাঝখানের প্রতিবিম্ব গঠিত হবে। তো এই প্রতিবিম্বটা দেখে তুমি আর কি কি বলতে পারবা বলো তো? এই প্রতিবিম্বটা কি, এইটা হচ্ছে ছোট না, তার মানে কি খর্বিত, তাই না? খর্বিত। তারপরে এটা কি অবাস্তব? অবশ্যই অবাস্তব, তাই না? অবাস্তব, কারণ বাস্তবে তো মিলিত হচ্ছে না, আমাদের মনে হচ্ছে মিলিত হচ্ছে। আর অবস্থান কোথায়? এফ ও পি এর মাঝে, তাই না? তাই তো? তাহলে এইখানে দেখো, এই যে ফোকাসের ভিতরে অবস্থান, এই যে ফোকাস আর মেরুর মাঝেই অবস্থান। ওকে, বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো, এই যে আমি তোমাদের এইখানে কিন্তু ভেঙে ভেঙে বললাম, পরবর্তীতে এই টাইপের এমসিকিউ আসলে কিন্তু আমি শুধু উত্তর বলবো। গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টা? গোলীয় দর্পণের ভাইয়া এই যে একটা, এইটাই গোলীয় দর্পণ যদি দেখাই, আচ্ছা আমরা নতুন করে অ্যাড করি, তোমরা আবার পরে বলবা যে ভাই বুঝি নাই। এইটা যদি একটা গোলীয় দর্পণ হয়, তাহলে এইটা হচ্ছে কি
এইটা হচ্ছে প্রধান অক্ষ, তাই না? এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? প্রধান অক্ষ, এই প্রধান অক্ষ বাদে যতগুলো অক্ষ আছে ভাইয়া এই দর্পণে, প্রধান অক্ষ বাদ দিয়ে যতগুলো অক্ষ আছে, যেমন এইটাও একটা তো অক্ষ, আবার এইটাও একটা অক্ষ, তাই না? আবার হচ্ছে এইটাও একটা অক্ষ। তো প্রধান অক্ষ বাদ দিয়ে যতগুলো অক্ষ আছে সবগুলাই হচ্ছে কি গৌণ অক্ষ। তো এইখানে কি অসংখ্য এই রকমের প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে যদি আমরা একটা করে অক্ষ টানি তাহলে সেটা কি অনেকগুলো অক্ষ পাবো না? এই জন্য গৌণ অক্ষ হচ্ছে কয়টা? অসংখ্য। আর প্রধান অক্ষ কয়টা? একটা। ওকে, এবার দেখো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 100 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিছে আর, আর সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে এফ সমান কত? r/2, তার মানে হচ্ছে কত? 50 সেন্টিমিটার, তাই না? তোমাকে প্রথমত উত্তরগুলো দিছে মিটারে, 50 সেন্টিমিটারকে মিটারে আনলে কত? 0.5 মিটার। এটা কি অবতল দর্পণ, তার মানে এফ এর মান কি প্লাস, তাই না? তাহলে এই যে দেখো এফ এর মান প্লাস একটাতেই আছে, তাই না? এইটাই হচ্ছে কি উত্তর। ওকে, ওকে। কোন দর্পণে বাস্তব অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়? আমরা সবাই জানি এটা কি অবতল দর্পণ। কেন? কারণ উত্তল দর্পণ সব সময় অবাস্তব বিম্ব দেয়, অবাস্তব বিম্ব দেয়। সমতল দর্পণও কি দেয়? অবাস্তব বিম্ব দেয়। আর হচ্ছে কি সমতল উত্তল দুটোই তো, তাহলে কি আরেকটা থাকতেছে অবতল। এই জন্যই মূলত অবতল দর্পণ কি সবসময় অবাস্তব বিম্ব দেয়, বাস্তব অবাস্তব দুইটাই দেয়। কাহিনী তো সেই রকম না ভাইয়া। কাহিনী হচ্ছে তুমি দুইটা এমসিকিউ দুইটা অপশনকে বাদ দিতে পারছো, ঠিক আছে, কিন্তু কেন হয় সেটাও তো জানা লাগবে, তাই না? তো আমরা হচ্ছে এইখানে হচ্ছে এটাতে হচ্ছে আমরা আমরা হচ্ছে পরের পেজে এইটা থেকে দেখি একটু, ঠিক আছে? এইখান থেকে দেখি আমরা হচ্ছে যখন আমাদের এই অধ্যায়ের ক্লাসগুলো করছিলাম তখন আমরা বলছিলাম যে প্রতিবিম্ব আমরা গঠন করব কিভাবে? বস্তুর দূরত্ব প্লাস হচ্ছে কি বিম্বের দূরত্ব সমান সমান আমরা কি 6 ধরতাম, ঠিক আছে? বস্তু আর বিম্বের দূরত্ব কি 6 ধরতাম। আমরা এদের পজিশনটাকে কি ধরতাম? অসীম থেকে আসা একটা আলোক রশ্মিকে আমরা 1, বক্রতার কেন্দ্রে বাইরে থেকে আসে 2, বক্রতার কেন্দ্র থেকে আসে 3, এবং হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে আসা 4, ফোকাস থেকে 5, এবং ফোকাস এবং মেরুর মাঝখান থেকে আসলে সেটাকে আমরা কি ধরতাম? 6 ধরতাম। আমাদের সবসময় মূল টার্গেট ছিল কি? আমাদের হচ্ছে 6 মিল করা লাগবে। তো আমরা কি করতাম? যখন 2 থেকে কোনো একটা আলোক রাশি আসতো তখন কি করতাম? এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রাশি আসলে সেটা কি দেয়? প্রধান ফোকাসে দিয়ে যায়। তারপরে কি হয়? বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি একই পথে ফিরে আসে। তাহলে তারপর দেখা যায় কি তারা কোথায় এসে মিলিত হয়? এইরকম কোনো একটা জায়গায় এসে মিলিত হয়, তাই না? তো আমরা হচ্ছে এইখানে 6 যখন মিল করি তখন হচ্ছে ভাইয়া আমরা একটা জিনিস দেখছি ওইখানে যে 2 থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? 4-এ, তাই না? আবার 3 থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? 3-এ। অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বক্রতার কেন্দ্রেই। ফোকাস এবং বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় হয়? বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে? আবার ফোকাস থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় হবে? এটা যদি 5 হয় তাহলে 1 নাম্বার পজিশন 1 যোগ করলেই তো 6, তাই না? 1 হচ্ছে কোথায়? অসীমে, অর্থাৎ অসীম কোথাও হইলে। আর যদি 6 থেকে কোনো একটা আলোক রাশি আসে তাহলে এইখানে তো 6, এখানে নতুন করে কোনো যোগ করা লাগতেছে না। অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখান থেকে যদি কোনো আলোক রাশি আসে ভাইয়া তাহলে এর প্রতিবিম্বটা হয় কোথায়? এর প্রতিবিম্ব হয় ভাইয়া দর্পণের পিছনে, ঠিক আছে? এই যে দর্পণের পিছনে, ওকে? এই যে দর্পণের কোনো একটা পিছনে এর আলোক রাশি ধরো এইখান থেকে আসলো, এইভাবে যায় আলোক রাশিটা, ঠিক আছে? তা এইখান থেকে আসে এই যে এইভাবে গেল, তারপর হচ্ছে আরেকটা বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রাশি এরকম কোনো একটা জায়গায় মিলিত হয়। তোমাদের কাছে তোমরা হচ্ছে যারা এই ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের ক্লাসগুলো দেখো নাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট লেকচারটা, বাকি প্রথম লেকচারগুলো না দেখলেও 3 নাম্বার লেকচারটা দেখে তাহলে এগুলো তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে কখন কোথায় কিভাবে বিম্ব গঠিত হচ্ছে, ওকে? তো তাহলে আমরা কি বুঝলাম? আমাদের মূল টার্গেট হচ্ছে কি সবসময় 6 মিল করা, তাই না? তো 6 মিল করার ক্ষেত্রে এইটাই পজিশনগুলো মনে রাখো। অসীম থেকে আসা আলোক রশ্মি 1, বক্রতার কেন্দ্র বাইরে থেকে 2, বক্রতার কেন্দ্র হচ্ছে 3, বক্রতার কেন্দ্র এবং ফোকাস হচ্ছে কত? মাঝে হলে 4, ফোকাসে হচ্ছে কত? 5, এবং হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝে হচ্ছে কি 6। সবসময় তুমি কি মিল করবা? সবসময় তুমি এর যোগফলটা কি করবা? 6 মিল করবা। অর্থাৎ 3 থেকে আসা আলোক রশ্মিকে 6 মিল করার জন্য কত লাগবে? 3ই লাগবে। তার মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 6এই গঠিত হবে, ওকে? 4 থেকে আসা আলোক রশ্মির ক্ষেত্রে কি 4, আর লাগে তোমার কত? 2। তাহলে তোমার এই যে 4 থেকে আসা আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বক্রতার কেন্দ্রে বাইরে গঠিত হবে, ঠিক আছে? তো এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণ ভাইয়া তোমার হচ্ছে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্বই দেয়। যখন এই যে 2, 4, 5 এই পর্যন্ত, যখন এই পর্যন্ত থেকে যখন আলোক রাশি আসে তখন সেটা কি দেয়? সেটা বাস্তব বিম্ব দেয়। যখন 6 থেকে আসে সেটা কি দেয়?
তখন সেটা হচ্ছে অবাস্তব বিম্ব দেয়। অর্থাৎ বাস্তবে দর্পণের এই সাইডে কোনো মিলে না, এটা কি মনে হয় যে দর্পণের অপোজিট দিক থেকে কোথাও থেকে আলোক রশ্মিটা এসে কি মিলছে, তাই না? তো এই জন্য অবতল দর্পণ মূলত বাস্তব এবং অবাস্তব বিম্ব দেয়। কথা হচ্ছে ভাইয়া 5 নাম্বার পজিশনটাকে কি সবসময় বাস্তব দেয়? 5 নাম্বার পজিশনটা ভাইয়া হচ্ছে বাস্তব অবাস্তব দুইটা পজিশনই। কারণ অসীমে কি হচ্ছে, এই পাশে যেমন তুমি বর্ধিত করলে এসে একে মিলিত হবে, আবার এই রেখাগুলোকেই যদি তুমি এই পাশে বর্ধিত করো এইভাবেও অসীমে কোথাও যায় মিলতে পারে। ফলে দর্পণের এই সাইডে হওয়ার জন্য আমরা এটাকে বাস্তব প্রতিবিম্ব বলতে পারি। আবার যদি এই পাশেও তুমি বিম্ব মানে তোমার এই অসীম যদি কল্পনা করো, অসীমে যাও, তাহলে এই পাশেও কোথাও গিয়ে মিলবে। তো এই পাশে হলে কি সেটাকে আমরা অবাস্তব কল্পনা করি। এই জন্য 5 নাম্বার পজিশনটাই হচ্ছে কি বাস্তব অবাস্তব উভয় ধরনের বিম্বই গঠিত হতে পারে। ওকে, বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে আসো এখন এমসিকিউটা দেখি একটু। তাহলে কোন দর্পণ বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত দেয়? অবতল দর্পণ বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব দেয়, তাই না? অবাস্তব এবং বাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব দেয়। ওকে, বুঝতে পারছো? এবার আসো পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? লক্ষ্যবস্তু প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটা সঠিক? এখানে কি বলছে? এখানে দেখো সি থেকে পি এর দূরত্ব দিছে 20 সেন্টিমিটার, ও পি এই যে ও থেকে পি এইটুকু দিছে কত 6 সেন্টিমিটার, তাই না? তোমার প্রশ্ন করছে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটা সঠিক, অর্থাৎ ও এ থেকে একটা আলোক রাশি আসতেছে যেটা কি ফোকাস এবং মেরুর মাঝে, তাই না? তার মানে এটা কয় নাম্বার পজিশনে আছে ভাইয়া? 6 নাম্বার পজিশনে আছে। তাহলে এর প্রতিবিম্বটা কি রকম হবে? প্রথম কথা হচ্ছে এটা দর্পণের এই সাইডে হবে, মানে কি এটা অবাস্তব বিম্ব। এই যে একটা অপশনে আছে অবাস্তব সোজা, ঠিক আছে? অবাস্তব এই যে সোজা, এখানেও দুইটা ঠিক আছে। এই পাশে যখন আছে ভাই এই যে বস্তুটা এইখানে, বিম্ব কিন্তু এই রকম হবে, অর্থাৎ কি বিবর্ধিত বিম্ব। তাহলে উত্তর কোনটা বলো? উত্তর হচ্ছে কত? 2। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে ফোকাস এবং মেরুর মাঝখান থেকে আসা আলোক রশ্মি প্রথমত দর্পণের অপর সাইডে গিয়ে মিলিত হয়, তার মানে কি এটা অবাস্তব বিম্ব। তারপরে হচ্ছে কি অবাস্তব বিম্ব, তার মানে কি আবার এটা কি সোজা বিম্ব গঠন করতেছে। আবার কি বস্তুটা যতটুকু তার চেয়ে বড় বিম্ব গঠন করে, তার মানে কি বিবর্ধিত। ওকে, অবতল দর্পণে অবাস্তব বিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হবে? এই যে একটু আগে দেখলাম ফোকাস এবং মেরুর মাঝে রাখতে হবে, ঠিক আছে? অবতল দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে সেটা কি হবে? একটু আগেই দেখলাম অবাস্তব বিম্ব গঠিত হবে এবং কি সেটা সোজা হবে, তাই না? একই প্রশ্ন বারবার আসতেছে না, একই টাইপের প্রশ্ন। অবতল দর্পণের মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু স্থাপন করলে কোথায় বিম্ব গঠিত হবে? ওই সেম কথা ভাইয়া। এবার কোথায় হবে? অবতল দর্পণের মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে? দর্পণের পিছনে পাওয়া যাবে, তাই না? একটু আগেই দেখলাম, এগুলো অনেক সহজ জিনিস তোমাদের জন্য, তাই না? বস্তু কোন অবস্থানের জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব পর্দায় ফেলা যায় না, তাই না? অবাস্তব কোন অবস্থার জন্য? যদি ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে। কোথায় থাকে? তাহলে এটা কোথায় পড়ে না? হচ্ছে তোমার পর্দায় ফেলা যায় না, অর্থাৎ মনে হয় যে বাইরে থেকে কোথাও মিলিত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ অবাস্তব বিম্বই তো কি পর্দায় ফেলা যায় না, ঠিক আছে? বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে এবার পরেরটা দেখো। লক্ষ্য করো চিত্রে ও এ লক্ষ্যবস্তুর বিম্বের অবস্থান কোথায় হবে? এই যে ও এ লক্ষ্যবস্তু, এর বিম্বের অবস্থান কোথায় হবে? ও এ কোন পজিশন ভাইয়া বলো তো? 5 নাম্বার পজিশন, তাই না? কারণ এই যে অসীম 1, বক্রতার কেন্দ্রের বাইরে 2, এটা হচ্ছে কত? বক্রতার কেন্দ্র 3, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে হচ্ছে কত? 4, এটা হচ্ছে কত? 5। 5 এর সাথে কত যোগ করা লাগবে? 1। এই যে 1, একই অসীম, তার মানে কি এর অবস্থান কোথায়? অসীমে। ওকে, এবার আসো পরেরটাতে। একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব কোথায় হবে? অর্থাৎ বক্রতার কেন্দ্রে রাখছে, বক্রতার কেন্দ্র কত পজিশন ভাইয়া? 3। তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে? 3এই গঠিত হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে। এবার কি বলছে? প্রতিবিম্ব হবে কি রকম? প্রতিবিম্ব কি বাস্তব প্রতিবিম্ব হবে, আর কি এটা বাস্তব এবং কি উল্টা প্রতিবিম্ব গঠিত হবে। এই যে বস্তুটা এরকম, প্রতিবিম্বটা হচ্ছে কি এরকম, তার মানে কি এটা কি উল্টা প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, বুঝতে পারছো? বাস্তব ও উল্টা। এবার দেখো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত? ফোকাস দূরত্ব কত? 10। তাহলে হচ্ছে মানে এফ হচ্ছে কত? 10। তাহলে বক্রতার ব্যাসার্ধ 8 সমান হচ্ছে কত? 10 গুণন 2, তার মানে কত? 20 সেন্টিমিটার। ওকে, এবার বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়? বক্রতার কেন্দ্রেই হয়, তার মানে উত্তর কত? 20 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? সহজ জিনিস, তাই না? বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে তো কি প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই হবে। এবার তোমাকে বলছে লক্ষ্য বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত? প্রতিবিম্বের দূরত্ব কত?
20 সেন্টিমিটার, দর্পণ থেকে কত 20 সেন্টিমিটার, তাই না? ওকে, এবার দেখো পরেরটা। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার হলে প্রতিবিম্ব কোথায় হবে? তোমাকে বলছে এই যে একটা দর্পণ, এই যে দর্পণ, ঠিক আছে, এই যে ফোকাস এফ, ঠিক আছে, বলছে ফোকাস দূরত্ব কত 10 সেন্টিমিটার, তাই না? এটুকু হচ্ছে কত 10। এবার দর্পণ থেকে বস্তুকে রাখছে কত 5 সেন্টিমিটার, এই যে দর্পণটা এখান থেকে কত, এই যে 5 সেন্টিমিটার একটা বস্তু রাখছে, তার মানে এটা কয় নাম্বার পজিশন ভাইয়া? 6 নাম্বার পজিশন। 6 নাম্বার পজিশনে কি হয়? অবাস্তব বিম্ব গঠিত হয়, কি হয়? সোজা হয়, তাই না? ওকে, বুঝতে পারছো? সহজ। এবার দেখো পরেরটা। প্রদত্ত চিত্রের প্রতিবিম্বের অবস্থান কোথায়? দেখো তো, এটা হচ্ছে কি, যে পি মেরু, এফ হচ্ছে কি প্রধান ফোকাস, এবং 2F দিয়ে বুঝাইছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে? তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে একটা বস্তু রাখছে, মানে কত 2 নাম্বার পজিশন। 2 নাম্বার পজিশনে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়? প্রতিবিম্ব হয় 4 নাম্বার পজিশনে। এই যে বক্রতার কেন্দ্র 3, এই যে এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই নাম্বার এইখানে হচ্ছে কত 6, তাহলে কি ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, তাই না? এই যে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, ঠিক আছে? বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে কি সহজ, আর না বুঝলে জীবন কঠিন, বুঝছো? এবার দেখো পরেরটা। পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রে থাকলে, কোথায়? অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণের সৃষ্ট বিম্বের প্রকৃতি কিরূপ হবে? অর্থাৎ এই যে অসীম 1 এবং কি বক্রতার কেন্দ্র এই যে সি, মানে 3, 1 আর 3-এর মাঝখানে কোন নাম্বার পজিশন? 2 নাম্বার পজিশন। তাহলে 2 এর সাথে কত যোগ করা লাগতেছে? 4। 4 নাম্বার পজিশন কোথায় ভাইয়া? ফোকাস এবং হচ্ছে কি বক্রতার কেন্দ্রের মাঝখানেই হচ্ছে কি 4 নাম্বার পজিশন, ঠিক আছে? তাহলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কিরূপ হবে? অবশ্যই বাস্তব প্রতিবিম্ব হবে। বাস্তব মানে কি? সৎ। আর এটা কি? সৎ এবং উল্টা, ঠিক আছে? এবার দেখো কি বলছে। 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হচ্ছে। কি? 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? মানে বক্রতার ব্যাসার্ধেই বস্তু রাখছে, তাহলে কত? 20 সেন্টিমিটার। এটা আবার কি? বক্রতার ব্যাসার্ধে রাখলে সেটার অবস্থান কোথায় থাকে? প্রতিবিম্বের অবস্থান বক্রতার ব্যাসার্ধেই। এটা আবার ম্যাথ করা লাগে নাকি, তাই না? একটি অবতল দর্পণের ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো। কোথায়? ফোকাস থেকে 5 সেন্টিমিটার দূরে, তাই না? বক্রতার ব্যাসার্ধ কত? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, মানে আর হচ্ছে কত 20, তাহলে এফ হচ্ছে কত ভাইয়া? এফ হচ্ছে 10, ঠিক আছে? এফ হচ্ছে 10। এবার বলছে ফোকাস থেকে 5 সেন্টিমিটার, এই যে এইটা যদি, এই যে এইটা যদি ফোকাস হয়, এইটা যদি মেরু হয় পি বিন্দু, আর এইটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র সি, তাহলে এবার বলছে এই পর্যন্ত কত 10। এবার ফোকাস থেকে আরো 5 সেন্টিমিটার সরাইছে, তোমাকে সরে আসতে বলছে, এই যে 5 সেন্টিমিটার সরে আসলা, এসে বস্তু রাখলা এইখানে, তার মানে তোমার হচ্ছে অবস্থান হচ্ছে কত? তুমি 15 সেন্টিমিটার, তাই না? তো এই অবস্থানটা, এই অবস্থানে একটা বস্তু রাখলে এর প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তো ভাইয়া তোমাকে এবার প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলছে। এবার তোমার প্রতিবিম্ব কোন পজিশনে আছে সেটা বলতে বলে নেই, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে, অর্থাৎ 4 নাম্বার পজিশনে আসলে যে সেটা বক্রতার কেন্দ্রের বাইরে হবে এটা তো তুমি জানো, কিন্তু তোমার তো এবার হিসাব করে দেখাইতে হবে যে কত সেন্টিমিটার দূরে। তো এটাও তো সহজ, তাই না? সূত্র কি? সূত্র হচ্ছে 1/f ইকুয়াল টু কত? 1/u প্লাস 1/v। ফোকাস কত জানো তুমি? 1/10, তাই না? ইউ এর মান কত? কত সেন্টিমিটার দূরে রাখছে? 15 সেন্টিমিটার, তাই না? এই যে 10 আর এই যে এইখানে 5 সমান হচ্ছে কত? 15, তাহলে 1/15 প্লাস হচ্ছে কত? 1/v, তাহলে হচ্ছে কি 1/v ইকুয়াল টু কত? 1/10 মাইনাস 1/15, তাই না? তাহলে এটা লসাগু করলে কত আসে? এটা লসাগু করলে আসে হচ্ছে কত? 1/v ইকুয়াল টু 30, তাই না? তাহলে হচ্ছে কত? 3 মাইনাস 2, তাহলে 1/v ইকুয়াল টু কত থাকতেছে? 1/30। অতএব v ইকুয়াল টু কত? 30। তাহলে কত সেন্টিমিটার দূরে? 30 সেন্টিমিটার দূরে। প্রতিবিম্বের দূরত্ব কত? 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকো এবার আসো পরবর্তী ম্যাথে যাই। এবার কি বলছে? লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে হলে অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কি রকম হবে? প্রথম কথা উল্টা হবে, ঠিক আছে। পর্যায় গঠন করা যায়, কারণ এটা কি বাস্তব বিম্ব গঠন করবে। কারণ হচ্ছে কি সি এবং এফ এর মাঝখানে যদি থাকে সেটা কয় নাম্বার পজিশন বলো তো? সেটা হচ্ছে 4 নাম্বার পজিশন। তাহলে এর সাথে যোগ করা লাগতেছে কত? 2, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রের বাইরে কি অবাস্তব বিম্ব গঠন করে। আর এই যে এখানে কি উল্টা প্রতিবিম্ব হয়, উল্টা এবং পর্দায় ফেলা যায়, তাই না? এটা কি বাস্তব বিম্ব গঠন করে, ফলে এটা কি
পর্দায় ফেলা যায়। ওকে, আরেকটা কি বলছে, আকারের লক্ষ্যবস্তু অপেক্ষা বড় হয়ে থাকে। আকারে কি হয়, লক্ষ্যবস্তু অপেক্ষা বড় হয়ে থাকে, অর্থাৎ এইখানে যে বস্তুটা থাকে তার চেয়ে কি হয়, বড় হয়, অবশ্যই বড় হয়। ঠিক আছে, তোমরা চিত্র আট করলেই হচ্ছে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি 1 2 3। এটা হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এমনিই বুঝবা যে আকার বড় হচ্ছে না ছোট হচ্ছে। ঠিক আছে, তোমরা হচ্ছে এই একবারেই হয়তো ভাবতেছো যে ভাই কিভাবে বলতেছে দেখলেই বড় হচ্ছে ছোট হচ্ছে, ভাই এগুলো এমনি এমনি হয় নাই। তোমরা হচ্ছে যখন নিজেরাও প্র্যাকটিস করবা, 2-1 দিন চিত্রগুলো আর্ট করবা, তখন তুমি নিজেও বুঝবা যে কোথায় বড় হচ্ছে আর কোথায় আকার ছোট হচ্ছে। ওকে, অবতল আয়নায় ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অবশ্যই এটা ঠিক, এটা তো জানি আমরা। ফোকাস দূরত্ব অসীমে হলে সেটাকে সমতল আয়না হবে। অবশ্যই অসীম, সমতল আয়নায় কি ফোকাস দূরত্ব অসীমে। মেরু এবং প্রধান ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব অবাস্তব হয়। অবশ্যই এফ এবং পি এর মাঝে কোনো একটা বস্তু রাখলে সেটা কি অবাস্তব প্রতিবিম্ব হয়। এটা তো আমি তোমাদের একটু আগেই দেখাইলাম, অবতল দর্পণে হয় না, মেরু এবং ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে সেটা কি হয়, অবাস্তব প্রতিবিম্ব হয়। তাহলে উত্তর কি 1 2 3। ওকে, এবার আসো পরেরটাতে। পরেরটাতে কি বলছে ভাইয়া, দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রে কি, চিত্রে এম অর্থাৎ চিত্রটা এম, এই এবি কে, এই যে এবি কে কি করছে 5 সেন্টিমিটার পিছনে আনা হলো, আরো 5 সেন্টিমিটার পিছনে আনছে, তাই তো। আনলে কি হবে, প্রথম কথা আমরা দেখি এখানে ফোকাস কত, এফ হচ্ছে 10, এখন বস্তুটা যে পজিশনে আছে সেটা হচ্ছে কত 15, তার মানে আরো 5 পিছাইলে সেটা হবে কত 20-এ, তার মানে তখন বস্তুর অবস্থান কোথায় হবে, বক্রতার কেন্দ্রে, তাই না, বক্রতার কেন্দ্রে। তাহলে বক্রতার কেন্দ্রে আমরা কি পাই, বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব পাই। ঠিক আছে, এবি এর আকার, এবি আকারের সমান প্রতিবিম্ব গঠিত হবে। অবশ্যই বক্রতার কেন্দ্রে বস্তুর আকার যতটুকু থাকে প্রতিবিম্বের আকারও সেম। এটা হচ্ছে তোমার অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে বিবর্ধনের মান কত 1। এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের জন্য বিবর্ধনের মান কত হয় 1 হয়, অর্থাৎ বস্তু যত বড় হয় প্রতিবিম্ব ততটুকুই হয়। ঠিক আছে, অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব হবে, ওটা ভুল, কারণ হচ্ছে কি অবতল দর্পণে এই পজিশনে কি দেয়, বাস্তব প্রতিবিম্ব দেয়। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, এবার দেখো পরেরটা, পরেরটাতে কি বলছে, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত। এটা তো সহজ তোমাদের জন্য। এখানে কি বলছে, পি এম ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এই যে পি এইটুকু হচ্ছে 4, এম এফ ইজ ইকুয়াল টু কত 4, তাহলে এইটুকু 4 এইটুকু 4, তার মানে ফোকাস হচ্ছে কত 8, তাহলে ফোকাস 8 হলে বক্রতার ব্যাসার্ধ কত 16। এটা আবার অঙ্ক করার লাগে নাকি, তাই না। আচ্ছা, এবার দেখো তো পরেরটাতে কি বলছে, ওবি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। অবস্থান নির্ণয় করতে বললে তো তোমাদের জন্য সেটা কি পানি ভাত, সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। এটা কয় নাম্বার পজিশন ভাইয়া, এটা হচ্ছে 4 নাম্বার পজিশন। তাহলে তোমাকে লাগতেছে কত 2, 2 হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাইরে। দেখো তো কোথায় আছে, এই যে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। এইটা বক্রতার কেন্দ্রের বাইরে মানে কি, এই যে অসীম যদি এইখানে হয়, অসীম এবং বক্রতার কেন্দ্রের বাইরে যেখানে ইচ্ছা হতে পারে। ওকে, বুঝতে পারছো। এবার আসো পরেরটাতে যাই, পরেরটাতে কি বলছে দেখো তো। পরেরটাতে বলছে এটা ও, ঠিক আছে, এটা ও, ও এর প্রতিবিম্ব কথা হবে, এই যে ও, এই এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, প্রধান ফোকাসে আছে, প্রধান ফোকাস থেকে আসে আলোক রশ্মি, সেটা কত নাম্বার পজিশন 5, তাহলে এর প্রতিবিম্ব কোথায় হবে 1-এ, মানে কি অসীমে। ঠিক আছে, বক্রতার কেন্দ্র এবং এফ এর মাঝে, ভুল, অত্যন্ত বিবর্ধিত, অসীমে আসলে ভাই অবশ্যই অনেক বড় একটা বিম্ব হবে। ওকে, বুঝতে পারছো, তাহলে কি 1 এবং 3, তাই না, উত্তর কত 1 এবং 3। লক্ষ্যবস্তু সি এবং এফ এর মাঝে অবস্থান করলে বিম্ব হবে, এই এই চিত্রটাই মূলত সি এবং এফ এর মাঝে কত নাম্বার পজিশন, এটা এটা হচ্ছে 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশন হলে কি বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে কি হয়, প্রথমত বাস্তব বিম্ব গঠিত হয়, তারপরে কি উল্টা, বাস্তব উল্টা, আরেকটা হচ্ছে কি বিবর্ধিত। ওকে, ঠিক আছে, এবার পরেরটা দেখো। পরের চিত্রে কি বলছে ভাইয়া, লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কত। এই যে বস্তুটা এক্স ওয়াই, তাই না, এক্স ওয়াই হচ্ছে কি এর দূরত্ব, বিম্বের দূরত্ব, এক্স ওয়াই কোথায় গিয়ে বিম্ব গঠন করবে সেইটা নির্ণয় করতে বলছে। প্রথম কথা হচ্ছে এক্স ওয়াই বিম্ব গঠন করবে দর্পণের পেছনে, সেটা আমরা পরে দেখতেছি, আগে তার আগে আমরা একটু হিসাব নিকাশ করি, তাই না। তোমাকে বলে দিছে এই যে এফ থেকে হচ্ছে বক্রতার কেন্দ্র, ও দ্বারা বক্রতার কেন্দ্র বুঝাইছে আর কি এরা, সেটার দূরত্ব কত 2, তাহলে এই মেরু থেকে ফোকাসের দূরত্ব কত 2, তার মানে এফ ইজ ইকুয়াল টু কত 2, তাই না, এফ ইজ ইকুয়াল টু 2। এবার এই যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত, ইউ ইজ ইকুয়াল টু কত 1 সেন্টিমিটার। ঠিক আছে, তোমার নির্ণয় করা লাগবে কি ভি, তাহলে এবার ভি নির্ণয় করো। তাহলে আমরা লিখি, সূত্রটা লিখি আগে, 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস 1/v, তাই না। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত 1/f মাইনাস 1/u,
ওয়ান বাই এফ এর মান কত, হাফ মাইনাস হচ্ছে কত 1/1, তার মানে কি হাফ মাইনাস হচ্ছে কত 1, তাহলে এর উত্তর কত, হাফ থেকে 1 বিয়োগ করলে কত থাকে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে 1/v কত মাইনাস হাফ, তার মানে ভির মান কত, ভির মান হচ্ছে -2। এই যে ভির মান যে -2, এটা দ্বারা কি বুঝাইতেছে ভাইয়া বলো তো? ভির মান -2 মানে হচ্ছে এটা প্রথমত এটা অবাস্তব বিম্ব গঠন করতেছে আর দর্পণের পেছনে গঠন করতেছে, ঠিক আছে, ঠিক আছে। অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি এর মান কত হয়, অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি ঋণাত্মক হয়, ঠিক আছে। এটা যদি বুঝে থাকো তাহলে এইখানে আর কি বলবো, এখানে আর বলার কিছু নাই। তাহলে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কোথায়, এই যে 2 সেন্টিমিটার কি দর্পণের পেছনে, এই পাশেই তো অবাস্তব বিম্ব গঠিত হবে, তাই না? ওকে, ওকে। তাহলে এবার দেখো, এবার হচ্ছে পরেরটাতে দেখি, পরেরটাতে কি বলছে, বিম্বটি অবাস্তব সোজা, ঠিক আছে, লক্ষ্যবস্তুর থেকে বড়, হ্যাঁ লক্ষ্যবস্তুর থেকে বড়, প্রধান ফোকাসে গঠিত হয়, ভুল। এটা কি দর্পণের পেছনে গঠিত হয়, প্রধান ফোকাসে না, তাই না? তাহলে উত্তর কত, 1 এবং 2। এবার পরেরটা দেখো ভাইয়া, পরেরটা কি বলছে, অনেক বড় উদ্দীপক। 40 সেন্টিমিটার ব্যাসের একটি ফাঁপা কাচের গোলককে কেটে বাইরের পৃষ্ঠে রূপার প্রলেপ লাগিয়ে গলীয় আয়না তৈরি করা হলো। প্রথম কথা হচ্ছে ব্যাস বলে দিছে 40, তাই না? তাহলে ব্যাসার্ধ কত, আর আর সমান হচ্ছে কত 20 সেন্টিমিটার, আর এই ব্যাসার্ধটাই হচ্ছে কি বক্রতার কেন্দ্র। ওকে, বক্রতার কেন্দ্র থেকে দর্পণের দূরত্ব এইটা, এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই দূরত্বটাই হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, সেটা দেওয়া আছে, আর আর সমান কত 20 সেন্টিমিটার। এবার বলছে কেটে বাইরের পৃষ্ঠে প্রলেপ লাগানো হয়েছে, মানে কি এই যে এই পৃষ্ঠে প্রলেপ লাগানো হয়েছে বাইরের পৃষ্ঠে, তার মানে এটা কি দর্পণ, অবতল দর্পণ। ওকে, এবার বলছে প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে, প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু এই যে পি থেকে, এইটা হচ্ছে কি পি, ঠিক আছে, এই পি বিন্দু থেকে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো, অর্থাৎ এই যে পি বিন্দু থেকে বস্তু রাখছে কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। প্রথম কথা হচ্ছে আগে ভাগে আমরা দেখিনি যে এইখানে কি, এই যে বক্রতার ব্যাসার্ধ এটা ধরলাম 20, তাহলে এই পর্যন্ত যদি ফোকাস ধরি তাহলে এটা হচ্ছে কত 10 সেন্টিমিটার, তাই না? তাহলে ফোকাস 10, আমার বস্তু রাখছি কত 15 সেন্টিমিটার, তার মানে কোথায়, এই যে ফোকাস এবং কোথায় রাখছি, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে একটা বস্তু রাখছি, তাই না? তাহলে এবার বলছে যে গোলীয় আয়নার ফোকাস দূরত্ব কত, ওটা তো অনেক আগেই আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে কত 10 সেন্টিমিটার। এটার জন্য আবার কি, এটা মনে হয় পরে আরেকটা প্রশ্ন আছে, দেখি পরে আরেকটা আছে, ঠিক আছে। আয়নাটির ক্ষেত্রে প্রতিবিম্বটি হবে কিরকম, এই যে এইখানে এটা কয় নাম্বার পজিশন বলো তো, এটা হচ্ছে 4 নাম্বার পজিশন, তার মানে প্রতিবিম্ব কোথায়, 2 এর ক্ষেত্রে প্রথম কথা কি, এটা কি বাস্তব বিম্ব গঠন করবে, তার মানে পর কি উল্টা প্রতিবিম্ব গঠন করবে, দেখো আগে এটা কি বাস্তব উল্টো, ঠিক আছে। এবার ভাইয়া তোমার কিন্তু এই সলভ করে দেখা লাগবে যে প্রতিবিম্বটা 30 সেন্টিমিটার না কোথায় আছে। তাহলে 1/f, সহজ জিনিস, 1/u প্লাস 1/v, ঠিক আছে। তাহলে 1/f এর মান কত 10, 1/10, তাহলে 1/u এর মান কত, 15 সেন্টিমিটার দূরে রাখছে বস্তু দর্পণ থেকে, 15 প্লাস 1/v, তাহলে 1/v কত 1/10 মাইনাস 1/15, তাহলে এটা হচ্ছে লসাগু কত 30, তাহলে কত 3 মাইনাস 2, তার মানে কত 130/v, তাহলে ভির মান কত 30, ঠিক আছে। এই যে বিম্বের দূরত্ব কত তাহলে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে উত্তর কয়টা, 1 2 3। বুঝবার পাইছো? বুঝবার পারলে পরেরটাতে দেখো, বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত, এই যে একটা বস্তু রাখছে, সেই বস্তুটার বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার আগে তুমি এইখানে দেখো, এখানে বলি দিছে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব আর সমান কত 60 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত সেন্টিমিটার ভাইয়া 2 সেন্টিমিটার। তাহলে এবার বলছে বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখছো, রেখে বলছে, এই যে রেখে বলছে বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত। প্রথম কথা হচ্ছে আমার বিম্বের দৈর্ঘ্য এখানে একটা বলি দিছে, সেটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, তাই না? বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে ভাইয়া তার বিম্ব কোথায় হয়, বক্রতার কেন্দ্রেই হয়, আর বক্রতার কেন্দ্রের ক্ষেত্রে অবতল দর্পণে বিবর্ধনের মান কত, এম ইজ ইকুয়াল টু 1, এম ইজ ইকুয়াল টু কত 1, অর্থাৎ এই বস্তুটা যতটুকু বিম্বটাও কতটুকু হবে ততটুকু, তার মানে এই বস্তু যদি 5 সেন্টিমিটার হয় বিম্বও কত 5 সেন্টিমিটার। এখন তুমি বলো যে ভাই আমাকে একটু ম্যাথমেটিক্যালি দেখান যে কেমনে কি, ম্যাথমেটিক্যালি যদি এইটুকু জানো যে বক্রতার কেন্দ্রে থাকলে বিবর্ধন 1, তাহলে সেই এম দিয়ে ইজ ইকুয়াল টু বার করতে পারো, এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু এল প্রাইম ভাগ হচ্ছে কত এল, এই যে এল প্রাইম ভাগ হচ্ছে কত এল। আমরা এটাকে লিখছিলাম এল ইমেজ, ঠিক আছে, আর এল
ও, অর্থাৎ অবজেক্টের দৈর্ঘ্য আর এল ইমেজের দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে ইমেজের দৈর্ঘ্য তোমার বের করতে বলছে, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এল আই সমান কি এম গুণন এল ও। এম এর মান কত, বিবর্ধনের মান 1 আর এল ওর মান কত 5, তাহলে হচ্ছে কত 5 সেন্টিমিটার। ওকে ওকে, বুঝতে পারছো? তাহলে উত্তর কত 5 সেন্টিমিটার। তুমি পরীক্ষার হলে এইভাবে ক্যালকুলেশন করে বাইর করতে পারো, আমি তোমাকে সহজেই বলে দিতেছি, এইটুকু মনে রাখো, তাহলে ক্যালকুলেশন করা লাগবে না পরীক্ষার হলে, কিন্তু জেনে রাখা ভালো সূত্রটা কিভাবে আসলো। বা এইটার ক্ষেত্রে হচ্ছে বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে ভাইয়া তার বিবর্ধনের মান এম ইজ ইকুয়াল টু কি 1 হয় অবতল দর্পণের ক্ষেত্রে। তো এই অবতল দর্পণে তুমি যখন বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখবা, এই বস্তুর দৈর্ঘ্য যতটুকু ভাইয়া এর বিম্বের দৈর্ঘ্য কি ততটুকু। তো পরীক্ষার হলে যদি এইটা 10 সেন্টিমিটার হইতো, তাহলে এর বিম্ব কত 10 সেন্টিমিটার হইতো, তোমাকে আর এটা ক্যালকুলেশন করে বের করা লাগবে না। তাও যদি পরীক্ষার হলে টাইম নষ্ট করার জন্য ক্যালকুলেশন করতে চাও, তাহলে এই যে ক্যালকুলেশন দেখাই দিলাম, বিবর্ধনের মান 1, এই বিবর্ধনের মান 1 ধরে এই ক্যালকুলেশনটা করবে পরীক্ষার হলে, 1 মিনিট ধরে করে উত্তর দেখাবা, ঠিক আছে। ওকে, এবার দেখো পরেরটা। চিত্রের আলোকে নিচের কোনটা সঠিক? চিত্রের আলোকে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, এটাই তো সঠিক, আর কি এখানে তো আর কিছু নাই, সঠিক দেখি না তো আমি। আর ইজ ইকুয়াল টু, এটা তো ভুল। তারপরে হচ্ছে এম ইজ ইকুয়াল টু, এই সূত্র আবার নতুন করে কে বানাইলো, তাই না? তারপরে হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু কত, এই মাঝখানে প্লাস হবে, তার মানে কি এটাও ভুল, তাই না? এবার আসো পরেরটাতে যাই। অবতল দর্পণে রৈখিক বিবর্ধন 1 পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে? একটু আগেই দেখলাম বক্রতার কেন্দ্রে, তাই না? তাই তো, না আরো কিছু বলবো এখানে এক্সট্রা? আর কিছু তো বলার নাই ভাইয়া, রৈখিক বিবর্ধনের মান 1 হইলে অবতল দর্পণে বক্রতার কেন্দ্রেই তো পাওয়া যায়। এবার দেখো, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত? 10 সেন্টিমিটার, মানে f10। মেরু হতে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলো, অর্থাৎ বক্রতার কেন্দ্রে রাখছে। এফ হচ্ছে যদি 10 হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এফ গুণন 2, তাই না? এফ গুণন 2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আর আর সমান কি এফ গুণন 2, তাহলে কি 20। তো এবার বলছে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরেই একটা লক্ষ্য বস্তু রাখছে, তাহলে এর বিবর্ধনের মান কত? বিবর্ধনের মান কত 1, এটা আবার হিসাব করবা না, কারণ বস্তু কি বক্রতার কেন্দ্রেই তো রাখছে, তাই তো। পরেরটা দেখো, উত্তল দর্পণের জন্য নিচের কোনটা সঠিক? আমি তোমাদের একটু আগেই মনে হয় বলছিলাম, এম এর মান যদি কি হয় 1-এর চেয়ে বড় হয়, তাহলে এটা কি দেয়? বিবর্ধিত বিম্ব দেয়, বিবর্ধিত বিবর্ধিত বিম্ব দেয়, ঠিক আছে। আর এম এর মান 1-এর চেয়ে কম হলে সেটা কি দেয়? খর্বিত বিম্ব দেয়, তাই না? খর্বিত বিম্ব দেয়। তো এইখানে এম এর মান হচ্ছে 1-এর চেয়ে বড়, বিবর্ধিত বিম্ব, আর 1-এর চেয়ে ছোট হলে কি খর্বিত বিম্ব, আর 1-এর সমান হলে কি, অর্থাৎ কি সমান বিম্ব দেয়, বস্তু যতটুকু সেটা ততটুকু বিম্ব দেয়। এম এর মানে এখন ও 1 কখন হয়? সমতল দর্পণ, তাই না? সমতল দর্পণে হয়। তারপরে এই যে খর্বিত বিম্ব আমরা কখন পাই? উত্তল দর্পণে আমরা সবসময় কি পাই? খর্বিত বিম্ব পাই। আর অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি বিবর্ধিত বিম্ব পাই, মাঝে মাঝে সমান বিম্বও পাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের জন্য তাহলে নিচের কোনটা সঠিক? এই যে 1-এর চেয়ে ছোট এম এর মান। ওকে, বিবর্ধন সবসময় m1 হয় নিচের কোনটির ক্ষেত্রে? সমতল দর্পণে, তাই না? এবার পরেরটা দেখো, একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা 1 অপেক্ষা ছোট, দর্পণের বিম্ব হবে কি রকম? খর্বিত বিম্ব হবে। তো এখানে বলছে যে দর্পণটার কথা, সেটা হচ্ছে কি উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি হয়? 1 অপেক্ষা ছোট হয়। এখন উত্তল দর্পণের কি কি হবে দেখো তো। উত্তল দর্পণে হচ্ছে অবাস্তব বিম্ব হয়, তার মানে এটা সদিশ, এটা হবে না। উত্তল দর্পণে সোজা বিম্ব দেয়, এটা ভুল, এই যে সোজা বিম্ব দেয়, ঠিক আছে। ওকে, এবার পরেরটাতে দেখো, একটি উত্তল আয়নার বক্রতার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আয়নাটি 2 সেন্টিমিটার সামনে একটি লক্ষ্য বস্তু রাখলে প্রতিবিম্ব কত হবে? বক্রতার ব্যাসার্ধ 6, আয়নাটি 2 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখছে, তার মানে কি বক্রতার ব্যাসার্ধ যদি আর 6 হয়, তাহলে ফোকাস হচ্ছে কত 3। আয়না 2 সেন্টিমিটার সামনে রাখছে, তার মানে কি এফ এবং কি পি এর মাঝখানে রাখছে না? এফ এবং পি এর মাঝখানে রাখলে এটা কি অবাস্তব বিম্ব হয়, সোজা হয়, তাই না? অবাস্তব বিম্ব সোজা, 3 গুণ বিবর্ধিত। এখন 3 গুণ বিবর্ধিত কেন না, সেইটা তোমাকে ক্যালকুলেশন করে দেখা লাগবে। এইখানে আর ভাইয়া তোমার মুখস্থ বা চিন্তা করে লাভ নাই, এইখানে তোমাকে এখন ক্যালকুলেশন করে বাইর করা লাগবে। তাহলে 1 প্লাস ইউ প্লাস 1 প্লাস ভি। প্রথম কথা হচ্ছে এটা কি উত্তল দর্পণ। উত্তল দর্পণে ফোকাস কি মাইনাস, তাই না? এফ এর মান কত? -3, তাহলে 1/-3। তোমাকে নির্ণয় করা লাগবে কি ভি, প্রতিবিম্ব, -1/ইউ। ইউ হচ্ছে কত? 2। ইউ কত? 2 সেন্টিমিটার, তাই না? সমান সমান কত? 1/ভি। তাহলে এইটা থেকে আমরা কি পাই? 1/ভি ইজ ইকুয়াল টু কত? 6 -6, তো
তাহলে এইখান থেকে লসাগুতে কত আসে, এখানে মাইনাস আমরা না দিই, না দিয়ে 6 লিখি, তাহলে কত -2 -3, তাহলে ভির মান হচ্ছে কত -5/6, সরি 1/v এর মান। তাহলে ভির মান কত হচ্ছে, ভির মান হচ্ছে -1.2। এই -1.2 দিয়ে কি বোঝা যাইতেছে, এই মাইনাস দ্বারা কি, এটা প্রথমত অবাস্তব বিম্বটা বুঝতেছো। এখন 3 গুণ বিবর্ধিত হবে কিনা সেইটা দেখবা কিভাবে। বিবর্ধনের সূত্র কি পড়ছি, m = কি v/u, কিন্তু অবাস্তব বিম্বর ক্ষেত্রে আমরা কি পড়তাম, বিবর্ধন -v/u, ঠিক আছে। তাহলে m মাইনাস ভির মান কত -1.2, u এর মান কত 2, ঠিক আছে। তাহলে m এর মান কত, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কত হচ্ছে 0.6, ঠিক আছে। এটার মান হচ্ছে কত, বিবর্ধন হচ্ছে কত 0.6, ঠিক আছে। তাহলে এখানে যে বলছে বিবর্ধন 3 গুণ হবে, 3 গুণ হবে কি না, বিবর্ধন 3 গুণ হবে না, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা, উত্তর শুধু 1। ওকে, কিভাবে করলাম দেখছো, এই যে এইখানে কিন্তু এই যে ফোকাস মাইনাস, উত্তল দর্পণের ক্ষেত্রে f মাইনাস, উত্তল দর্পণের ক্ষেত্রে যে ফোকাস ঋণাত্মক হয়, এটা আবার মনে রাখি। এটা যদি পরীক্ষার হলে ভুল করো ভাইয়া, তাহলে কনফিডেন্সের সাথে অ্যান্সার করে আসবা, আর কনফিডেন্সের সাথে রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে। তারপরে এই যে বিবর্ধন, বিবর্ধনের ক্ষেত্রে আমরা সূত্র কি, বিবর্ধনের ক্ষেত্রে যদি অবাস্তব বিম্ব হয় তাহলে সূত্র m = -v/u, ওকে। আর এই যে তুমি ভির মান দেখেই বুঝতেছো এটা অবাস্তব বিম্ব, ঠিক আছে। আর উত্তল দর্পণ তার মানে কি, অবাস্তব বিম্বই দেয়। আচ্ছা, পরেরটা দেখো, বিবর্ধনের মান 1 পাওয়া যায় কখন, সমতল দর্পণে পাওয়া যায়, অবতল দর্পণেও পাওয়া যায়। তাহলে 1 এবং 2 উত্তল দর্পণে কখনোই পাওয়া যায় না, তাই না। এই প্রশ্নটাতে কি বলছে ভাইয়া দেখো তো, কোন দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে 3 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যায়। তার মানে কি, ইউ ইজ ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার, ভি হচ্ছে কত অবাস্তব বিম্ব, তার মানে কি 3 সেন্টিমিটার। তাহলে সূত্র কি 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস 1/v। 1/u এর মান কত 5 প্লাস 1/v মানে কত -3। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 1/5 মাইনাস 1/3, ঠিক আছে। তাহলে এটা লসাগু কত 3 × 5 = 15, সরি একটু ভুল লিখে ফেলছি 15। তাহলে হচ্ছে কত 3 - 5 1/f, তাহলে 1/f ইজ ইকুয়াল টু কত -2/15, অতএব f ইজ ইকুয়াল টু কত -15/2, তার মানে f হচ্ছে কত -7.5। এখানে দেখো কি হচ্ছে ভাইয়া, মাইনাস আছে, মাইনাস দ্বারা কি বোঝাইতেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব হচ্ছে 7.5, এটা উত্তল দর্পণ হওয়ার কারণে কি আর সামনে মাইনাস, ওকে। এবার পরেরটাতে দেখো, পরেরটাতে কি বলছে, ওই একই প্রশ্ন উদ্দীপকে। তাহলে এখানে কি পাওয়া যাবে, দর্পণটি অবতল না, ফোকাস দূরত্ব মাইনাস পাইছি, তার মানে কি এটা উত্তল দর্পণ। বস্তুটি অসীমে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত 7.5, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে দেখা লাগবে। তার আগে আমরা হচ্ছে পরেরটা দেখি কি বলছে। দর্পণটির বিপরীত প্রকৃতির হলে উক্ত ক্ষেত্রে বাস্তব ও বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা যে দর্পণটা চিন্তা করছি সেটা হচ্ছে কি এফ এর মান মাইনাস আছে, তার মানে কি সেটা উত্তল দর্পণ। সেটা যদি উত্তল দর্পণ না হয়ে বিপরীত হইতো, অর্থাৎ কি হইতো অবতল দর্পণ হইতো, তাহলে কি হইতো প্রকৃতি কি রকম হইতো, বাস্তব ও বিবর্ধিত হইতো কিনা সেটা আমাদের দেখা লাগবে। এখন কাহিনী হয়েছে ভাইয়া, কাহিনী হয়েছে ফোকাস দূরত্ব হচ্ছে কত 7.5, অর্থাৎ এই যে বস্তুটা এর ফোকাস দূরত্ব হচ্ছে কত 7.5, এইটুকু দূরত্ব হচ্ছে কত 7.5। যখন এটা অবতল দর্পণ তখন তো এইরকম, তাই না। তো এই অবতল দর্পণের 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, তার মানে কোথায়, এই যে এই মেরু থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে কত 6 নাম্বার পজিশনে আছে। 6 নাম্বার পজিশনে থাকার কারণে বিম্বটা কোথায় হবে, দর্পণের বাইরে। তখন তো এটা বাস্তব বিম্ব হবে না ভাইয়া, তখন এটা কি হবে অবাস্তব বিম্ব হবে, তাই না। তার মানে কি 3 নাম্বার উত্তর কি ভুল। তাহলে উত্তর বাকি থাকতেছে কোনটা, উত্তর বাকি থাকতেছে 2 নাম্বারটা। তো উত্তর হচ্ছে বাকি থাকলো 2 নাম্বারটা, এটা দেখে আমরা 2 নাম্বার উত্তরে টিক চিহ্ন দিয়ে দিলাম, তাই না। কিন্তু একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে 2 নাম্বারটা কিভাবে, তাই না। বস্তুটা যখন অসীমে থাকবে তখন কি হবে ভাইয়া, 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস 1/v। অসীমে মানে কি 1/ইনফিনিটি, তাই না, অসীম প্লাস হচ্ছে কি 1/v। তখন হচ্ছে বিম্ব, এই যে প্রতিবিম্বের দূরত্ব কেমন হবে, তো ফোকাস হচ্ছে কত ভাইয়া 1/7.5, তাই না, সমান সমান হচ্ছে কি 1/ইনফিনিটি প্লাস হচ্ছে কি 1/v। তাহলে এটা 1/ইনফিনিটি মান হচ্ছে কত 0। তাহলে এইখানে হচ্ছে জায়গা পাচ্ছি না লেখার, তাহলে 1/7.5 ইজ ইকুয়াল টু কত 0 প্লাস 1/v। তার মানে হচ্ছে কত ভির মান কত 7.5। ওকে, বুঝতে পারছো তোমরা, ওকে বুঝতে পারছো। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, প্রতিবিম্বের দূরত্ব হবে
7.5, ঠিক আছে। এই যে বস্তুটি অসীমে থাকলে প্রতিবিম্বের দূরত্ব কত, 7.5। তাহলে এবার আসো পরেরটা। এমনিতেও আমরা অপশন বাদ দিয়ে দেখছি শুধু 2 নাম্বারটা অপশন হয়, তো যাই হোক তাও দেখাইলাম কিভাবে হয় তোমাদের। পরেরটাতে দেখো, ওয়ে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে, যেটা বক্রতার কেন্দ্রে আছে ভাইয়া, আর আর কথা বলাইও না। বক্রতার কেন্দ্রে থাকলে কি হয়, লক্ষ্যবস্তুর সমান হয় প্রতিবিম্ব। প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে, লক্ষ্যবস্তুর সমান, ঠিক আছে। পরেরটা দেখো, ওয়ে লক্ষ্যবস্তু দিয়ে বিম্বের ক্ষেত্রে, এই যে ওয়ে লক্ষ্যবস্তুর বিম্বের ক্ষেত্রে কি হবে, রৈখিক বিবর্ধন 1, ঠিক আছে না। অবস্থান বক্রতার কেন্দ্রে, এটাও ঠিক আছে। অবস্থান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, ভুল। বক্রতার কেন্দ্রে থাকলে তো কি এই দুইটা হয়, ওকে। এবার পরেরটা দেখো তো কি বলছে, ক্ষেত্রে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে, মানে ইউ এর তোমার কি বলছে, ভি এর মান 15 পাবা তুমি, ঠিক আছে, এটা তোমাকে বলে দিছে। হলে বস্তুকে কত সেন্টিমিটার দূরে রাখতে হবে, বস্তুকে কত সেন্টিমিটার, মানে তোমার কি নির্ণয় করতে বলছে, ইউ এর মান নির্ণয় করতে বলছে। তো ইউ এর মান তোমার সূত্র কি জানো, 1/f = 1/u + 1/v। তার মানে তোমাকে আগে এখন কি এফ জানা লাগবে, তাই না। এফ তো তুমি জানতেই পারবা, তোমাকে বলে দিছে কি 2pc = 3pm। এই যে পি থেকে এই যে সি, এটা হচ্ছে কি পিসি, ঠিক আছে। তাহলে এই যে পিসি সমান হচ্ছে কত, 3/2 pm। পিসি হচ্ছে কি ভাইয়া, বক্রতার ব্যাসার্ধ না, আর তাহলে 3/2। পিএম হচ্ছে কত, 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইখান থেকে কত পাচ্ছি, 30 সেন্টিমিটার, তাই না। তাহলে বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে কত, 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস এ = কত, r/2, তাহলে হচ্ছে কত, 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এবার তুমি আল্লাহর নাম নিয়ে সূত্রটা বসাও, 1/f = 1/u + 1/v। তাহলে 1/u এর মান কত, 15। 1/u এর মান তো তোমার নির্ণয় করা লাগবে, তাই না, তুমি তো জানো না। তাহলে 1/u, এটা তো প্লাস, তাহলে প্লাস হচ্ছে কি 1/v, v এর মান হচ্ছে কত, 15, ফোকাস হচ্ছে কত, 1/15। তাহলে 1/u = কত, 1/15 - 1/15, ওকে। তাহলে এটার মান কত পাচ্ছ, 1/u = কত, 0, তাই না। তাহলে এটা কি 1/u, তাহলে ইউ হচ্ছে কি, ইউ এর মান কত, 0 বা হচ্ছে কি অসীম, ওকে, বুঝতে পারছো। তাহলে ইউ সমান সমান হচ্ছে কত, অসীম বা ইনফিনিটি চিহ্ন, ওকে, বুঝতে পারছো। যদি বুঝে থাকো ভাইয়া তাহলে হচ্ছে আমরা এখন যাই পরেরটাতে। পরেরটাতে কি বলছে দেখো, উপরের আয়নাটি শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি করে, অবতল দর্পণ বাস্তব অবাস্তব দুইটাই তৈরি করে, তার মানে এটা ভুল। শুধু বাস্তব প্রতিবিম্ব না, এটা অবাস্তব প্রতিবিম্বও গঠন করে। এম বস্তুতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হবে, অর্থাৎ এম, এটা কত, এম হচ্ছে কত, 20 সেন্টিমিটার। আমরা ফোকাস পাইছি কত, ফোকাস পাইছি 15 সেন্টিমিটার। তার মানে এটা আছে কোথায়, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। তাহলে এই অবস্থায় থাকলে কি বিবর্ধিত বিম্ব পাবো অবশ্যই, কারণ এটা কয় নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে কি আমরা বড় বিম্ব পাবো বস্তুর চেয়ে, ঠিক আছে। এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড়, ঠিক আছে। 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাবো। ফোকাস যেহেতু 15, তাহলে কি বক্রতার ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত, 30। তাহলে বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের সমানই তো আমরা পাবো, তাই না। তাহলে উত্তর কত, 2 এবং 3। পরেরটা দেখো কি বলছে, এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কেমন। এই যে এ বি, এর লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরকম হবে, এটা কত নাম্বার পজিশন, 4, বক্রতার কেন্দ্রের বাইরে, তার মানে কি বিবর্ধিত বিম্ব, বিবর্ধিত। এবার দেখো রৈখিক বিবর্ধন এম এর মান দেওয়া আছে 2। এ বি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত, এই যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 20, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 20। এবার বলছে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। তাহলে বিবর্ধন এম সমান আমরা কি জানি ভাইয়া, এম সমান আমরা জানি এল আই ভাগ হচ্ছে কি এল ও। এল আই হচ্ছে কি এল ইমেজ, এটা কত এল ও। তোমাকে বলছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে এল আই নির্ণয় করতে বলছে, সমান হচ্ছে কি এম গুণন এল ও। এম এর মান কত, এম এর মান 2, এল ওর মান কত 20, এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 20, তাহলে হচ্ছে কত 40 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো উত্তর কোথায়, এই যে 40, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত 40, ঠিক আছে। এই সূত্রগুলো একটু ছোট ছোট সূত্রগুলো মনে রাখিও। এবার দেখো এ বি বস্তুর বিম্বের বিবর্ধন কত। এই যে এ বি বস্তু বিম্ব, এ বি বস্তু এর বিম্বটা কোথায় গঠিত হবে আগে সেটা তো জানা জানি, সেটা হচ্ছে আমরা কি দর্পণের পেছনে গঠিত হবে, তাই তো। এবার বলছে এর বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন নির্ণয় করা তো সোজা, তাই না, বিবর্ধনের সূত্র আমরা জানি। তার আগে দেখি আমরা এখানে কি দেওয়া আছে। এইখানে দেওয়া আছে পি এ সমান কত দিছে 8, আবার সি থেকে এফ এর দূরত্ব দিছে কত 12।
তাই না? সি থেকে এফ এর দূরত্ব যদি 12 হয়, তাহলে এইখান থেকে এই যে মেরু থেকে হচ্ছে ফোকাস পর্যন্ত দূরত্ব কত? এফ থেকে পি এর দূরত্ব কত? এফ থেকে পি এর দূরত্ব কত? 12, তাই না? এর দূরত্ব 12 এবং হচ্ছে কি সি এফ এর দূরত্ব কত? 12, তাই তো? তো এবার তোমাকে বলছে যে এ বি এর বিবর্ধন নির্ণয় করো। এ বি বস্তুটা রাখা আছে কোথায় দেখো তো? তার মানে ফোকাস কত? ফোকাস হচ্ছে 12, তাই তো? ফোকাস হচ্ছে 12, বস্তুটা রাখা আছে কতই? ইউ সমান কত? 8। তাহলে এবার হিসাব করো ভাইয়া, 1/f ইজ ইকুয়াল টু কত? 1/u প্লাস 1/v। তাহলে তোমার বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে ভি, কারণ সূত্র হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু কত? ভি বাই ইউ। ওকে, আর এটা কি এইখানে আছে, তার মানে কি অবাস্তব বিম্ব গঠন করবে মাইনাস ভি বাই ইউ। ওকে, তাহলে তাছাড়া আমাদের এমনিতেই আমরা বুঝবো একটু পরে যেটা মাইনাস আসবে। তাহলে 1/f মাইনাস 1/u ইজ ইকুয়াল টু কত? 1/v। তাহলে 1/f এর মান কত? 1/12 মাইনাস 1/u এর মান, ইউ কত সমান? ইউ সমান কত? 8 সমান হচ্ছে কত? 1/v। তাহলে এইটার হিসাব করলে কি আসে ভাইয়া? 1/u ইজ ইকুয়াল টু কত? 8 আর 12 লসাগু কত? 24, তাই না? তাহলে হচ্ছে কত থাকতেছে? 12 দুগুণে 24, 3 আসতে কত? 24। ওকে, তাহলে 1/u ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1/24। তাহলে সরি, ইউ তো না, এটা তো ভি, তাই না? এই ভি, ভি কে এগুলিকে ফেলছি। সমান হচ্ছে কত? ভি সমান হচ্ছে মাইনাস 24। ভির মান মাইনাস 24 মানে কি? এটা অবাস্তব বিম্ব গঠন করবে, তাই তো? তার মানে এই পাশে বিম্ব গঠন করবে। অবাস্তব বিম্বের ক্ষেত্রে সূত্র হচ্ছে কোনটা? এইটা। এবার তুমি কি সূত্রটা বসাইতে পারো না ভাইয়া? অবশ্যই পারো। সেটা হচ্ছে কি মাইনাস, ভির মান কত? মাইনাস 24, ইউ এর মান কত? ইউ এর মান একটু আগে আমরা দেখলাম 8। তাহলে হচ্ছে কত? এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস এম ইজ ইকুয়াল টু কত? 3 আসতে 24। তাহলে উত্তর হচ্ছে কত? 3। ঠিক আছে, এই যে 8, 3 আসতে 24, আর এই মাইনাস মাইনাস কাটা। ওকে, আচ্ছা, বুঝে থাকলে এবার পরেরটাতে দেখো। পরেরটা কি বলছে? ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব অসৎ এবং সোজা। ঠিক আছে, সরি, এ বি এর প্রতিবিম্ব অসৎ এবং সোজা। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে কত? 6 সেন্টিমিটার। যেহেতু আমরা আগে বিবর্ধন কত পাইলাম, আগেই যে এইখানে করলাম বিবর্ধন কত পাইছি? 3। তাহলে বিবর্ধন যদি 3 পাও, তাহলে এল আই ইজ ইকুয়াল টু কত? এল ও। তাহলে এই যে তোমার কি বলছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এল আই সমান হবে কত? এম গুণন এল ও। এল ও বলছে কি যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 2 হয়, তাহলে বিবর্ধন 3 গুণন 2, তাহলে কি 6। তার মানে এটাও ঠিক আছে। এবার বস্তুটিকে বাম পাশে 16 সেন্টিমিটার সরালে বিবর্ধন 1 হবে। কত সেন্টিমিটার সরাইছে ভাইয়া? 16 সেন্টিমিটার সরাইছে। এইটুকু হচ্ছে 12, এইটুকু হচ্ছে কত? 12, 12 12 কত? 24, তাই না? এইটুকু যদি 8 হয়, তাহলে এইটুকু কত? এই এফ আর এর মাঝখানে কতটুকু? এইটুকু কত? 4, তাই না? এইটুকু 4, আর এইটুকু হচ্ছে কত? 12। তাহলে 12 প্লাস 4 সমান হচ্ছে কত? 16, তাই না? তার মানে বস্তুটা সরাইছে কত সেন্টিমিটার? 16 সেন্টিমিটারই সরাইছে। তার মানে বস্তুটা এখন কোথায়? বক্রতার কেন্দ্রে, অর্থাৎ সি পজিশনে, তাই না? এইখানে বস্তুটা। তাহলে এই ক্ষেত্রে বিবর্ধনের মান কি? 1। ঠিকই তো আছে, তাই না? ঠিকই আছে। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1 2 3। ওকে, ওকে, এবার আসো পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে? গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? এইখানে হচ্ছে তোমার চিত্রটাতে আমরা একটু 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 ভুল আছে। সেটা হচ্ছে হচ্ছে এইখানে এই যে ফোকাস, এইটা না, ফোকাস থেকে এইটা আর কি এরকম হবে দর্পণটা। এইখানে হচ্ছে একটু তোমার হচ্ছে আর্ট করতে ভুল করছে, যাই হোক। তো আমরা একটু এটাকে মিশাই দেই। এটা ধরো এখানে নাই। ওকে, এটা হচ্ছে কি ফোকাস, ঠিক আছে? এই যে ফোকাস এফ, আর এটা হচ্ছে কি মেরুবিন্দু, ঠিক আছে? এবার তোমাকে বলতেছে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে। এটা কোথায় আছে? ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আছে। তাহলে এর প্রতিবিম্বটা কিরূপ হবে? প্রতিবিম্বটা কোথায় আসবে? এইদিকে আসবে, 2 আসবে, তাই না? বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে অবশ্যই বিবর্ধিত। আর হচ্ছে কি বিবর্ধিত, এটা কি বাস্তব, বাস্তব এবং কি উল্টা, ঠিক আছে? বাস্তব এবং উল্টা, এটা বাস্তব বিম্ব আর কি এই যে উল্টা প্রতিবিম্ব, ঠিক আছে? তারপরেরটা দেখো। আচ্ছা, পরেরটাতে দেখো এ বি এর বিবর্ধন কিরূপ হবে? ওই আগেরটাতেই এরকম, তো এইটা এখানেই করি যেহেতু এখানে চিত্রটা আমরা ইয়ে করলাম। তো এখানে দেখো, এখানে তোমাকে বলছে কি ফোকাস থেকে হচ্ছে এটুকু দূরত্ব কত? 5 সেন্টিমিটার বি এর দূরত্ব। আবার বি থেকে সি এর দূরত্ব হচ্ছে কত? 5। তার মানে এই যে সি থেকে এফ এর দূরত্ব কত? 10, তাই না? সি এফ এর দূরত্ব কত? 10। এইটুকু 10 হলে ভাইয়া এই এফ থেকে তোমার এই পর্যন্ত দূরত্ব কত হবে? তাহলে এফ থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত? 10। তার মানে কি ফোকাস হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? ফোকাস দূরত্ব। এবার বস্তুটা রাখছে কোথায় ভাইয়া দেখো তো?
বস্তুটা রাখছে হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, এ বিতে। এইটুকু কত 5, তার মানে ফোকাস থেকে আরো কত সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার, তার মানে ইউ এর মান কত 15 সেন্টিমিটার। বুঝছো? এবার তোমাকে এইখানে এইটুকু দেওয়া আছে, এবার তোমাকে বলছে কি বিবর্ধন কিরকম হবে। এইটুকু যদি দেওয়া থাকে, অর্থাৎ এফ ইজ, আর ইউ ইজ ইকুয়াল টু কত 15, তাহলে 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস 1/v। তাহলে এখান থেকে তুমি ভির মান নির্ণয় করো। ভি হচ্ছে কি 1/f মাইনাস 1/u। তাহলে সেম 1/f এর মান কত 10 মাইনাস 1/ কত 15, ঠিক আছে, তাহলে কত 30, তাই না? তাহলে হচ্ছে কত 3 মাইনাস 2, তার মানে কত ভি এর মান 130, ঠিক আছে, 1/v। অর্থাৎ ভির মান কত, ভি যদি 30 হয়, এবার তুমি ইউ জানো, তাহলে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ। এটা কি বাস্তব বিম্ব গঠন করতেছে, ভির মান প্লাস, তাই জন্য আর মাইনাস হলো না, ঠিক আছে। তাহলে ভির মান কত, ভি হচ্ছে কত, ভি পেলাম আমরা 30, ইউ এর মান কত, ইউ হচ্ছে 15, তাহলে বিবর্ধন হচ্ছে কত 2। তাহলে এখানে বিবর্ধন কিরূপ হবে, বিবর্ধন, আচ্ছা আমাদের তো এতগুলো ক্যালকুলেশন করাই লাগতো না। বিবর্ধন এক, এম এর মান কি একের চেয়ে বড়, এই যে একের চেয়ে বড়। এটা এমনিতেও আমরা বুঝতাম, কেমনে একের চেয়ে বড় বলো তো, এমনিতেও বুঝতাম। তোমার এইখানে অবস্থান আছে কোথায়, অবস্থান আছে হচ্ছে 3, 4, 5, অর্থাৎ 4 নাম্বার পজিশনে, তার মানে বক্রতার কেন্দ্রের বাইরে। বক্রতার কেন্দ্রে ভাইয়া বিবর্ধনের মান কি, অবশ্যই একের চেয়ে বড় হবে। আমরা যদিও ক্যালকুলেশন করে দেখলাম এখানে বিবর্ধনের মান কত 2। ভালো কাজ করছি, ক্যালকুলেশন তো শিখলাম, কি বলো? আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে এটা কি এম এর মান একের চেয়ে বড়, ঠিক আছে। বিবর্ধন কিরূপ হবে, এম এর মান একের চেয়ে বড় হবে। ওকে, আচ্ছা এইটা যদি এখন বুঝে থাকো ভাইয়া, তাহলে হচ্ছে আমরা এখন পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে এখন সবগুলো হচ্ছে তোমার শুধু বই রিডিং করলেই পারবা। এখন যেগুলো আমরা এমসিকিউ করবো সেগুলো হচ্ছে কি, সাধারণ আয়নার প্রতিবিম্বের ডান এবং বাম অবিকৃত রাখার জন্য দুইটা আয়নাকে কত ডিগ্রি কোণে রাখতে হবে, 90 ডিগ্রি কোণে রাখতে হবে। অর্থাৎ এমনি যে সমতল আয়না, সেখানে তুমি কি বাম পাশকে ডান পাশ দেখো, ডান পাশকে কি দেখো বাম পাশ দেখো। এই জন্য যদি দুইটা আয়নাকে তুমি 90 ডিগ্রি কোণে রাখো, তাহলে কি দেখবা তুমি, এই যে বাম পাশ ডান পাশ, ডান পাশ বাম পাশ, আর এইরকম আর কি দেখবা না। ওকে, তুমি সঠিকটাই দেখবা। টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নার কোথায় বসানো হয়, কোথায় বসানো হবে, ফোকাস বিন্দুতে বসানো হয়। পরেরটাতে দেখো, টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, কেন ব্যবহার করা হয় ভাইয়া বলো তো। টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করার জন্য। কি বললো, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা যায় যাতে, সেই জন্য, ঠিক আছে। অবতল দর্পণের অনেক ব্যবহার আছে, যদি বলি সেটা হচ্ছে কি দন্ত চিকিৎসক, কি দন্ত চিকিৎসক, ঠিক আছে। দন্ত চিকিৎসক কি করে, অবতল দর্পণ ব্যবহার করে। তোমার মুখের ভিতর ওই যে দাঁত দেখার জন্য কি করে, অবতল দর্পণ ঢোকায়। তোমার এই ছোট দাঁতটাকে কি করে বড় করে দেখার জন্য, সেটা কি করে অবতল দর্পণ ব্যবহার করে। এছাড়া অবতল দর্পণ আর কোথায় ব্যবহার করা হয়, সৌরচুল্লিতে। কোথায়, সৌরচুল্লিতে, ঠিক আছে, সৌরচুল্লিতে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়, আর অবতল দর্পণ তোমাদের হচ্ছে জাহাজ বা হচ্ছে কি লঞ্চের সার্চ লাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণ, ঠিক আছে। তো পরে এইরকম আরো এক্সাম্পল পাবা। দেখো, দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন, অবতল দর্পণ, একটু আগে। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত দর্পণে কিরূপ বিম্ব গঠিত, অবতল দর্পণ। অবতল দর্পণ কি করে, তোমার অবতল দর্পণ হচ্ছে কি অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব দেখায়। মূলত এই কাজটাই করা হয় এখানে, ঠিক আছে। এই জন্য যাতে তোমার ওই যে দাঁতের ছোট দাঁতটাকে বড় দেখার জন্য অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব দেখার জন্য অবাস্তব বিম্ব করে, অর্থাৎ অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে। এবার দেখো, বড় বড় টেলিস্কোপে কোনটা ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা হয়, বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে। নিখুঁত ও নিরাপদ গাড়ি চালানোর জন্য কোনটি সর্বাপেক্ষ প্রয়োজনীয়, কোনটা, গাড়ির কাজ পরিষ্কার রাখা না, তারপরে হচ্ছে কি জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা না, সবসময় বাতি জ্বালিয়ে রাখা না, তাহলে কোনটা, দর্পণ হিসেবে ঠিক মতো উপযোজন করা, দর্পণগুলো ঠিক মতো কি উপযোজন করা। এই যে বাকি যে উত্তরগুলো আছে, অপশনগুলো আছে, এগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা, ঠিক আছে। কিন্তু তুমি কি, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি এইসব উত্তর দিলে সেটা কি তোমার জন্য লজ্জার। রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, রিয়ার ভিউ মিরর কি চিনো, এটা গাড়িতে ব্যবহার করা হয়। গাড়িতে কি দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়, গাড়ির দুই পাশে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, কারণ বাইরের অনেক বড় একটা অংশকে ছোট করে দেখার জন্য, যাতে অনেক বড় একটা স্পেস একসাথে দেখতে পারে। এই যে সৃষ্টের বিম্বের অবস্থান ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে। উত্তল দর্পণের বিম্ব কোথায় থাকে, ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে, ঠিক আছে, বুঝতে পারছো।
এবার দেখো কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? সৌরচুল্লিতে কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির রিয়ার ভিউ মিররতে কি ব্যবহার করা হয়? এই যে একটু আগে কইলাম, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, তাই না? তারপরে দেখো ভাইয়া, তারপরে কি আছে? শপিং মলে নিরাপত্তার কাজে কোনটি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে একটু পড়বা, ঠিক আছে? এগুলা কিন্তু বোঝার কিছু নাই। উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কোনটি তৈরিতে সমতল দর্পণ ব্যবহৃত হয়? রিয়ার ভিউ মিরর না। তারপরে হচ্ছে কি, টর্চ লাইটে, লেজারে, সার্চ লাইটে, সার্চ লাইটে কোনটা ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি, সার্চ লাইটে কি ব্যবহার করা হয়? সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। লেজারে ভাইয়া সমতল দর্পণ ব্যবহার করা হয়। সমতল দর্পণ ব্যবহার করা হয় কোথায়? লেজারে, ঠিক আছে? ওকে। তারপরে দেখো, তারপরে কি, সরল পেরিস্কোপে সমতল দর্পণ নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 45 ডিগ্রি কোণে অবস্থান করে, ঠিক আছে? কত ডিগ্রি কোণে অবস্থান করে? 45 ডিগ্রি কোণে অবস্থান করে। পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো থাকে? 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো, পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয়? একটু আগেই প্রশ্নেই বললাম, সমতল দর্পণ, তাই না? তারপরে কি, সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, তাই না? ওকে। তারপরে হচ্ছে কি, অবতল আয়না ব্যবহৃত হয় কোথায়? ডাক্তারি কাজে, ভালো। দৈনন্দিন জীবনে, হ্যাঁ, ব্যবহার করা হয়। ডাক্তারি কাজ কি? এটাও তো দৈনন্দিন। সৌরচুল্লি এটাও আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা জিনিস। তারপরে হচ্ছে কি, টেলিস্কোপ, টেলিস্কোপেও কি ব্যবহার করা হবে? টেলিস্কোপেও অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের লাস্ট স্লাইড। এরই মাধ্যমে তোমাদের এই অধ্যায়ে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো আমরা শেষ করলাম। আশা করি এতগুলো এমসিকিউ করার পর যেগুলো ম্যাথ আছে সেগুলো তো তোমরা খুব সহজেই পারবা। ম্যাথগুলোতে কোনো ভুল হওয়ার কোনো সুযোগই আমি দেখি না, কারণ ম্যাথগুলো অনেক, আর যেগুলো তোমার হচ্ছে এইরকম ভাইয়া, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বোর্ডে যতগুলো আছে সবগুলোই আমরা দেখছি, প্লাস হচ্ছে বোর্ডে আসে নাই। তারপরে আমরা থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলছি, যেগুলো তোমার পরীক্ষা আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো ভাইয়া এই অধ্যায়টার জন্য তোমাদের কাছে একটাই কথা আমার, যে তুমি হচ্ছে বাকি লেকচারগুলো দেখো আর নাই দেখো, তুমি 3 নাম্বার লেকচারটা দেখো, তাহলে হচ্ছে দর্পণটা কোথায় প্রতিবিম্ব গঠন করতেছে, প্রতিবিম্ব কি রকম হচ্ছে, এইটা ভাইয়া তোমার জন্য অনেক সহজ হবে। তুমি জাস্ট পরীক্ষার হলে বসবা আর অ্যান্সার দাগাবা, ঠিক আছে? আর যদি ওইটা না দেখো, জাস্ট শুধু এমসিকিউ এর উপর ভিত্তি করে অ্যান্সার করতে চাও, তাহলে তোমার জন্য একটু টাফ হবে। তো তোমাদের জন্য হচ্ছে একটাই কথা, যে তুমি 3 নাম্বার লেকচারটা দেখে এসে এমসিকিউ ক্লাসটা দেখো, দেখবা যে তোমার জন্য এটা অনেক আরো সহজ হয়ে গেছে। আমাকে আর এত কিছু বলা লাগতেছে না, তখন আমি অ্যান্সার করার আগেই তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে পরবর্তী এই অধ্যায়ে আমরা তোমাদের একটা সিকিউ ক্লাস নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।